আসসালামু আলাইকুম সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন? আমি ভালো আছি। আপনারা একটু মনে হয় সকাল সকাল তো এভরিবডি ইজ এ বিট টায়ার্ড এবং ঘুম আসছে, বাট আই থিঙ্ক আমাদের এই সেশনটা খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক ইউথ এবং ইয়াং ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের জন্য খুব রেলেভেন্ট। এবং নট দ্যাট যে সামনে যারা বসে আছেন তারা ওল্ড, বাট আই হোপ ফর অল অফ ইউ দিস সেশন উইল বি হেল্পফুল। রিয়েলি নোন ফেসেস। সালমান, গ্রেট টু সি ইউ। তো আমাদের আজকের এই সেশন, ট্যাকলিং ইউথ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ড্রাইভিং স্কিলড মাইগ্রেশন is a very important topic close to my heart. আমি তাসমিয়া রহমান, ইনোভেশনে আছি পোর্টফোলিও ডিরেক্টর হিসেবে, and youth and skills development is one of the areas I've worked over 12 years. Keynote দেবেন ফাহিম ভাই, ফাহিম মাসুর, ফাউন্ডার bdjobs.com, জিয়া হাসান, তার সাথে আছেন পলিসি অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট। অবশ্যই আমাদের গেস্ট অফ অনার প্রফেসর স্যার এস এম আমানুল্লাহ আছেন আমাদের সাথে, উনি বক্তব্য রাখবেন। ডক্টর শফিকুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রেইন, মাহতাব উদ্দিন আহমেদ, ফাউন্ডার বিল্ড নেশন। মাহতাব ভাই, গ্রেট টু হ্যাভ ইউ ইন দিস প্যানেল। অ্যান্ড উই অলসো এক্সপেক্ট মাহমুদা হাবিবা, বিএনপি মিডিয়া সেল অ্যান্ড কৃষক দল, উনি এখন এসে পৌঁছায়নি, আশা করি উনি আসতে পারবেন। এবং ব্রেইনের ইঞ্জিনিয়ার সুবাইল বিন আলম। তো যেহেতু খুবই অল্প সময়, প্লিজ বেয়ার উইথ আস। আমি রিকোয়েস্ট করব ফাহিম ভাইকে টু প্রেজেন্ট হিজ কিনোট। থ্যাংক ইউ। Thank you, Tasmia. One request, if I exceed 10 minutes, just stop me. Okay. Can anyone bring the slides? Russell, একটু দেখো স্লাইডটা। ওকে, আপনারা জানেন যে বাংলাদেশে যে আমাদের এই গত 1-1.5 বছরের যে চেঞ্জটা, সেই চেঞ্জটা কিন্তু আসলে যদি একটু কনটেক্সট মানে হিস্টোরিক্যাল কনটেক্সট ধরি, জুলাই কিন্তু এমনি এমনি আসেনি। হ্যাঁ, অফকোর্স দেয়ার আর লট অফ ইস্যুজ অ্যাবাউট ডেমোক্রেসি, হিউম্যান রাইট ভায়োলেশন, আমাদের কথা না বলার স্বাধীনতা, বাট এর সাথে সাথে যে ট্রিগার পয়েন্টটা ছিল সেটা কিন্তু আসলে আপনারা অনেকেই জানেন যে কোটা নিয়ে একটা মুভমেন্ট শুরু হয়েছিল, সেখান থেকে কিন্তু এত বড় কিছু হয়েছে এবং এত বড় একটা চেঞ্জ হয়েছে। তো সেটার গোড়ায় কিন্তু আসলে ছিল আমাদের আনএমপ্লয়মেন্ট, পার্টিকুলারলি অ্যামং দ্য ইউথ, যেই ফ্রাস্ট্রেশন, সেটা একটা মানে ট্রিগার পয়েন্ট হিসাবে কাজ করেছে। তো অতএব ব্যাপারটা আসলে ইউথ আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা শুধুমাত্র একটা মানে খুব ছোট ব্যাপার না, এটার একটা রাজনৈতিক সামাজিক একটা বেশ বড় ধরনের মানে ইমপ্লিকেশন কিন্তু আমরা অলরেডি চোখের সামনে গত 14 মাসে দেখেছি। সো এই যেই সমস্যাটা আছে, সেই সমস্যাটা যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, প্রপারলি ট্যাকেল করতে না পারি, তাহলে কিন্তু আমাদের আসলে ফিউচারে নাথিং উইল বি স্টেবল, নাইদার দ্য সোসাইটি, নট দ্য ইকোনমি, অর নট দ্য পলিটিক্স। সো এনি পলিটিক্যাল পার্টি অর এনি আপকামিং গভর্নমেন্ট who is going to take responsibility after February 2026, they have to address this properly, they have to smartly tackle the solution, and kind of move the country ahead and create good amount of employment for the youth. তো আমি আমাদের এখানে অনেকেই আছেন, ইউথরা যেরকম আছেন, বেশ পলিসি এক্সপার্টস আছেন, উই হ্যাভ গট ফিউ ফ্রম এমবেসি। সো আমি একটু হয়তো মিক্সড ইংলিশ বাংলা। So you are okay if I kind of mix Bangla and English? Okay. I'm assuming you are understanding Bangla quite well. So, and we are very happy that Honorable VC of National University is also with us. So, আমরা যদি একটু কনটেক্সটটাতে আবার যাই, আমি একটু সাইড করে বসি তাহলে আমার। Okay. This is a kind of macro picture. আমরা যদি দেখি যে, and these are, by the way, these are government data,
বিবিএস ডাটা, এলএফএস যেটা বলে লেবার ফোর্স সার্ভে ডাটা। সো অনেকেই এটা নিয়ে কথা বলতে পারে যে হাউ রিলায়েবল ইট ইজ অর হোয়াট এভার, বাট আমরা, এবং ডেফিনেশন ওয়াইজ বেশ কিছু ইস্যু আছে, বাট আমরা ধরে নিচ্ছি যে এটাই আমাদের একটা বেসলাইন একটা ডাটা। তো সেখানে যদি ইফ ইউ সি আমাদের টোটাল, এটা কিন্তু 2023-এর, এটা আপডেট করা হয়নি গত বছরেরটা, বাট জেনারেলি খুব বেশি ডিফারেন্স নাই। টোটাল আনএমপ্লয়মেন্ট অফ আওয়ার কান্ট্রি ইজ বেসিক্যালি 3.25। এখন এটা হয়তো এই বছর একটু খারাপ হয়ে 3.4 বা সামথিং লাইক গেছে। বাট টোটাল আনএমপ্লয়মেন্ট যদি ইভেন ইফ ইজ আন্ডার 4 or under 5, ইট ইজ নট ভেরি ব্যাড। মানে গ্লোবাল স্ট্যান্ডার্ড পৃথিবীতে অনেক ডেভেলপ কান্ট্রিতে, ইউরোপিয়ান কান্ট্রি বা অনেক কান্ট্রিতে কিন্তু স্টিল ইট ইজ লাইক মোর দ্যান 5% or whatever. সো আমাদের সেই অর্থে ওভারঅল ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট নিয়ে অনেক সময় আমরা কথা বলি, বাট এটা কিন্তু অত বড় একটা প্রবলেম এখনও নাই। আমি ইন টার্মস অফ নাম্বার যদি আবারও বলি, এর ডেটা পার্সপেক্টিভে, ডেফিনেশন পার্সপেক্টিভে কিছু ইস্যু আছে। কারণ আনএমপ্লয়মেন্ট কাদেরকে বলা হয়? হয়তো যে আসলে সপ্তাহে একদিন কাজ করছে বা কয়েক ঘন্টা কাজ হয় তাকেও আসলে এমপ্লয়েড হিসেবে ধরা হয়। তো আমি ওই বিতর্কে না যাচ্ছি। বাট হোয়াট ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ইজ, আপনি যদি দেখেন 15 থেকে 29 ইয়ার্স, এইখানে যেই লেবার পুলটা আছে প্রায় অলমোস্ট কাইন্ড অফ 20 মিলিয়ন, সেই জায়গাটাতে বেসিক্যালি আমার 7.27% আনএমপ্লয়মেন্ট রেট, মানে উইচ ইজ অলমোস্ট টোয়াইস দ্য ন্যাশনাল লেভেল, ন্যাশনাল অ্যাভারেজ। এবং আমি যদি এরপরে 30 থেকে 64 বছর, যেটা সবচেয়ে মানে একটা বড় বছরের বয়স, যেটাকে মধ্য বয়স বলা হয়, সেখান থেকে প্রায় কিন্তু অলমোস্ট 6 টাইমস হায়ার এই পার্টিকুলার এজ গ্রুপের। তো সেটা আমি একটু ওভারঅল কনটেক্সট পার্সপেক্টিভে দিয়ে রাখছি, যেটা নিয়ে আমরা ডিসকাস করব। এটা একটু পরের স্লাইডটা দাও একটু। Okay. And this is basically unemployment rate by level of education. If you see, এটাও 2022 or 23-এর ডাটা, অ্যান্ড অলসো ফ্রম মানে লেবার ফোর্স সার্ভে। টার্সিয়ারি লেভেলের আনএমপ্লয়মেন্ট ইজ হাইয়েস্ট, এবং বোথ অ্যাট ফিমেল অ্যান্ড মেল। ফিমেলদের মধ্যে প্রায় 20% অফ দ্য গ্র্যাজুয়েটস আর বেসিক্যালি আনএমপ্লয়েড, রিমেন আনএমপ্লয়েড, অ্যান্ড মেলের ক্ষেত্রেও সেটা সিগনিফিকেন্ট, অলমোস্ট 10%, টোটাল প্রায় 13%। এটা কিন্তু রিসেন্ট গত এক বছর আরও বেড়েছে, বিকজ অনেক ডিফারেন্ট ম্যাক্রো কনটেক্সট পার্সপেক্টিভে। বাট এটা তো হলো টার্সিয়ারি, মানে যারা গ্র্যাজুয়েট হয়েছে। বাট তার আগে কিন্তু দেখা যাচ্ছে যে আমার আনএমপ্লয়মেন্ট ইজ কম। তো ব্যাপারটা আগে আমি ছোটোবেলায় পড়তাম, যেটা প্রায় আমি বলি যে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, দুদিন পরে হয়তো মানুষজন বলবে যে পড়াশোনা করে যে বেকার সে থাকে সে। তো সেটা নিয়ে আমরাই আসলে আজকে ওই আলোচনাটা, যে আসসালামু আলাইকুম হাবিব আপা, আমাদের মাঝে হাবিব আপা উপস্থিত হয়েছেন। সো হি ইজ এ সিনিয়র লিডার অফ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। So Habiba Appa, we have actually started, so thanks for joining. But প্রশ্নটা হবে যে আসলে ইজ দিস এ কাইন্ড অফ খুব ন্যাচারাল ফেনোমেনা দ্যাট normally typically educated people are more employed. I know in some of the North American countries this is a case that more people get educated, more they are unemployed. But for our kind of this part of the world, it is not necessarily the case. It should not be necessarily the case, because আমরা যদি দেখি ইভেন আমাদের ক্ষেত্রেও তা ছিল না। এখানে দুইটা ফিগার আছে, 2010 সাল এবং 2022 সাল। 2010 সালে কিন্তু সিচুয়েশনটা এরকম ছিল না। আপনি যদি দেখেন, গ্রিন রেফার্স টু 2010, 2010 সালে কিন্তু টার্সিয়ারি আনএমপ্লয়মেন্ট ছিল, এবং এটা কিন্তু একই ডাটাবেস, একই মানে লেবার ফোর্স সার্ভে থেকে নেওয়া, অনলি 4.9%। দ্যাট অ্যাকচুয়ালি শর্ট আপ টু 12% ইন 2022। ইভেন তার আগের লেভেলে যদি দেখেন, ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত, সেই অংশে কিন্তু আনএমপ্লয়মেন্ট ছিল 2010-এ 7%, দ্যাট কেম ডাউন টু লেস দ্যান 4%। সো হোয়াট দিস শোজ দ্যাট দিস ইজ এ রিসেন্ট ফেনোমেনা, দিস ইজ নট এ ভেরি কাইন্ড অফ হিস্টোরিক ফেনোমেনা যে আমাদের মতো কান্ট্রিতে এরকমই থাকার কথা। সো দিস ইজ অ্যাকচুয়ালি রিসেন্ট ফেনোমেনা, যে আমরা গত 10 থেকে 15 বছর দিস হ্যাজ অ্যাকচুয়ালি been a new and very worrying phenomena, particularly among the youth graduates. কারণটা কি? কারণটা হচ্ছে এটা দেখেন, আপনি যদি 2000 সালে দেখেন, ওভারঅল লেবার ফোর্সের মধ্যে দেয়ার ওয়ার অনলি 3.2% গ্র্যাজুয়েট।
ওভারঅল লেবার ফোর্সের মধ্যে। হ্যাঁ, ইন 2010 এটা হয়তো আমাদের সোশিও ইকোনমিক পার্সপেক্টিভে উই হ্যাভ ডেভেলপ অ্যাসপিরেশনাল ব্যাপারে আছে। 3.2 থেকে 3.5% রাইজ করেছে। 10 বছরে এই রাইজটা খুব একটা অস্বাভাবিক কিছু না। বাট যেটা একটু আগে দেখালাম 2022-এ যদি দেখেন ইট ইজ অলমোস্ট 3 টাইমস, মানে হঠাৎ করেই একটা বিরাট জাম্প হয়েছে। এবং থ্যাংকস রাজস্মিয়া। সো এই জাম্পটার মেইন কারণটাই কিন্তু আসলে আমরা হয়তো মাছ মোর আই উড সে লিটল বিট পলিটিক্যাল থিং দ্যাট ফর লাস্ট 15 years the then government actually wanted to create more graduates and they also facilitated এখানে আমাদের স্যার আছেন জানেন যে ওনার আন্ডারে মানে মোস্ট প্রবাবলি দেয়ার আর 80-90% প্রাইভেট কলেজেস এবং দে হ্যাভ বিন গিভেন লাইক পারমিশন টু অপারেট। আমরা নর্মালি কথা বলি ইউনিভার্সিটি নিয়ে যে মাশরুমিং অফ প্রাইভেট ইউনিভার্সিটি, এখন 100-র বেশি ইউনিভার্সিটি, বাট আমরা কলেজ নিয়ে কথা বলি না। হ্যাঁ, সো দেয়ার আর থাউজেন্ডস অফ কলেজেস উইচ মানে শুড নট বি দেয়ার। কারণ সেই আমার একেবারে গ্রামে গঞ্জে উপজেলা লেভেলে প্রাইভেট কলেজ হয়েছে, সেখানে স্টুডেন্টরা পড়তেছে এবং কোনো পড়াশোনাই করাচ্ছে না, এটা স্যার আরও ভালো বলবে। আলটিমেটলি দে আর অ্যাকচুয়ালি মানে বিকামিং ফ্যাক্টরি অফ সার্টিফিকেট উইদাউট এনি স্কিল অর হোয়াট এভার। তো আমরা যদি একটু আসি যে প্রবলেম স্টেটমেন্টে কি, যে একটু আগে আমি যে এতক্ষণ যেটা বললাম সামারি যদি করি, দ্য ইউথ আনএমপ্লয়মেন্ট ইজ 2 times মোর দেন ন্যাশনাল আনএমপ্লয়মেন্ট রেট, যেটা আমরা একটু আগে বললাম। দ্য আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন ইজ মোর সিভিয়ার ইন টার্সিয়ারি লেভেল, সেটাও আমরা একটু আগে বললাম। এবং 2010 সাল থেকে যেটা বললাম আমাদের 9.1% রিচ করেছে 3.5 থেকে। এবং আমরা যদি একটু অ্যানালাইসিস করি রুট কজ, দ্য লার্জেস্ট জব ক্রিয়েশন যদি আমরা গত 15 বছর যদি ধরি, এখানে মাহতাব ভাইও আছেন, উনিও এটাতে হাইলাইট করতে পারবেন। আমাদের যে মেইন জব ক্রিয়েশনগুলি হয়েছে, আমরা কিন্তু ইকোনমি গ্রো করেছি, আমাদের ইকোনমি 5-6-7% গত 15-20 বছর অ্যাভারেজে গ্রো করছে। বাট যদি দেখেন এই গ্রোথটা আসলে কোত্থেকে এসছে, এই গ্রোথটা আসছে মেইনলি ম্যানুফ্যাকচারিং, কিছুটা এগ্রিকালচার, হ্যাঁ, বাট সার্ভিস থেকেও আসছে, কিন্তু কোন টাইপের সার্ভিস? আমরা তো আসলে ঠিক ইন্ডিয়ার মতো বা ভিয়েতনামের মতো খুব নলেজ বেস ইন্ডাস্ট্রি তৈরি করি নাই, যে আমার এখানে কল সেন্টার, বিপিও, এগুলো যেগুলো আসলে গ্র্যাজুয়েট অ্যাবজর্ভ করে। আমাদের এখানে হয়তো ট্রান্সপোর্ট সেক্টর ডেভেলপ করেছে বা এই টাইপের, সেখানে তো আসলে গ্র্যাজুয়েট হয় না, বাসের হেল্পার তো গ্র্যাজুয়েট হওয়ার দরকার নেই, ইভেন ড্রাইভারও গ্র্যাজুয়েট হওয়ার দরকার নেই। তো সেই জায়গাটাতে আমাদের এই যেই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যেটা বলি, সেগুলো আমাদের এখানে তৈরি হয়নি, ওরাই তো আসলে মেনলি গ্র্যাজুয়েট হায়ার করে। তো আমরা ইকোনমি বাড়ছে এমন সেক্টরে, যেমন গার্মেন্টস সেক্টর, একটা গার্মেন্টস যদি দেখেন 10,000 গার্মেন্টস এমপ্লয়ি থাকলে তার মাত্র হয়তো 500 হচ্ছে গ্র্যাজুয়েট, বাকি 9,500 কিন্তু নন গ্র্যাজুয়েট। তো অতএব সেই জায়গাগুলিতে তৈরি হচ্ছে, এবং সেখানে কিন্তু আমরা দেখছি আবার লেবার শর্টেজ হচ্ছে, আমাদের এগ্রিকালচারে লেবার পাওয়া যাচ্ছে না, আমাদের অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতেও আসলে ভালো লোক, ইভেন অপারেটর লেভেলের লোক পাওয়া যাচ্ছে না। বাট ওয়ারাজ আমার থাউজেন্ডস অফ পিপল আর গ্র্যাজুয়েটিং আর বিকামিং আনএমপ্লয়েড। সো এই ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি একটু আসি যে এটা স্যার ভালো বলতে পারবে, আমি জানি যে স্যার এই নাম্বারটাকে একটু হয়তো রিফিউটও করবে যে ন্যাশনাল ইউনিভার্সিটির আরও নাম্বার বেশি, বাট এটা ওভারঅল ইউজিসি থেকে যে ডাটাটা পেয়েছি আমরা গত 1-1.5 বছর আগে, সেটা হচ্ছে প্রতি বছর এখন 7 লক্ষের মতো গ্র্যাজুয়েট পাস করে। এটা কিন্তু এনরোল না, এটা কিন্তু এভরি ইয়ার 7 লাখ পিপল পাস অ্যান্ড দে জয়েন দ্য জব মার্কেট এভরি ইয়ার। এর মধ্যে যদি দেখেন আমরা পাবলিক ইউনিভার্সিটিতে থেকে মাত্র 12%, যেটা 50টা পাবলিক ইউনিভার্সিটি, 100টার মতো আমার প্রাইভেট ইউনিভার্সিটি আছে, লাস্ট কলামের আগেরটা 10%, অ্যান্ড ওপেন ইউনিভার্সিটি থেকে আসে 15%। বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে 2000+ কলেজ, 2200 কলেজ থেকে আসছে 4.5 লক্ষের মতো গ্র্যাজুয়েট প্রতি বছর পাস করছে, এনরোলমেন্ট কিন্তু আরও বেশি, পাস করছে এত। সো 61%, which is so high. তা আমি যেহেতু এইটা নিয়ে খুব বেশি কথা বলবো না, যেহেতু স্যার আছেন, স্যার হয়তো এটার ব্যাপারে আরও বেশি বলবেন, আমি একটু কুইকলি যাচ্ছি। এবং সেখানে যদি দেখেন আপনার ডিমান্ড সাপ্লাই মিসম্যাচ, যেটা আমরা বলছি একটু আগে, যে এখানে আসলে দেখা যাচ্ছে না হয়তো খুব কাছ থেকে, বাট এটা হচ্ছে ফ্যাকাল্টি ওয়াইজ, কোন ফ্যাকাল্টি লাইক সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিস, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এগুলো আপনি যদি দেখেন আমাদের ইন্টারেস্টিংলি, আমি যদি লাস্টের এই কলামটা দেখি, এখানে দেখবেন আপনার প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এখন একটা ব্যালেন্স আসছে। যদিও আজ থেকে 10-15 বছর আগে আমরা বলতাম সব বিজনেসের ছেলেপেলে বিবিএ টিবিএ ফ্লাড হয়ে যাচ্ছে, এখন কিন্তু প্রবলেমটা একটু কমেছে। এখন একটা বড় অংশ প্রায় 43% আর বেসিক্যালি ফ্রম ইঞ্জিনিয়ারিং, হুইচ ইজ এ গুড থিং। যদি এই জন্য আবার দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে আবার আনএমপ্লয়মেন্ট বাড়ছে। বাট
পাবলিক ইউনিভার্সিটিটা 50টা আছে, সেখানে একটা ব্যালেন্স আছে, সোশ্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড এভরিথিং, মোটামুটি একটা ব্যালেন্স আছে। বাট মেইন প্রবলেম ইজ, যেটা আমাদের সবচেয়ে বড় মানে পুল, সেটা হচ্ছে আমার ন্যাশনাল ইউনিভার্সিটির। ইফ ইউ ক্যান সি, ন্যাশনাল ইউনিভার্সিটির ওখানে সোশ্যাল সায়েন্স অ্যান্ড আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, দে অ্যাকচুয়ালি কনস্টিটিউটস অফ অলমোস্ট 70%. So that is the problem. And most of these courses are something like either any language, like Bangla, Islamic history, or normal history, this type of thing. So there lies the main problem, that those things are not required by the industry. So সেটা একটা বড় ব্যাপার, আমি ডিটেলে যাচ্ছি না। অলমোস্ট শেষ পর্যায়ে আছি। যে গ্র্যাজুয়েট, এটা দিস ইজ এ কাইন্ড অফ বিডি জবস ডাটা, যে গ্র্যাজুয়েশন শেষ করার পরেও এখনো পর্যন্ত চাকরি কাদের হয় নাই। ইফ ইউ সি, এখানে 3টা লেয়ার ভাগ করা হচ্ছে: ন্যাশনাল ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি। আমি যদি ডান থেকে আসি, প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেপেলেরাও কিন্তু প্রবলেম আছে, কিন্তু তাদের প্রবলেমটা ইজ অ্যাট ভেরি আর্লি স্টেজ। পাস করার পরেই তারা রিমেইন আনএমপ্লয়েড, বাট আস্তে আস্তে 1-2 বছর পরেই দে গেট অ্যাবজর্ভড ইন দ্য মার্কেট। সরি, ওটা আমি সেকেন্ডটার কথা বলছিলাম, প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলছিলাম। লাস্টেরটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি। সেখানে একটা বড় সমস্যা, যতটা বেশি কাজের সময় তত তার থেকে বেশি আসলে দে আর অ্যাসপিরেশনাল প্রবলেম, দে ওয়ান্ট টু জাস্ট গেট ইন টু এ গভর্নমেন্ট জব। এই জন্য তারা বছরের পর বছর, 3-4 বছর বিসিএস পড়ে, এবং দে ডোন্ট ইভেন চাকরি পেলেও তারা করে না। সো দ্যাট ইজ এ ডিফারেন্ট প্রবলেম। বাট মেইন যদি বলেন মানে ম্যাক্রো লেভেলের সমস্যা হচ্ছে দিস ইজ ন্যাশনাল ইউনিভার্সিটি। ইফ ইউ ক্যান সি, যে ইভেন আফটার 30 ইয়ার্স, মানে তারা পাস করার 4-5 বছর পরেও 40%, ক্লোজ টু 35 to 40%, দে স্টিল রিমেইন আনএমপ্লয়েড। সো দেয়ার রিমেইনস দ্য, এবং এই নাম্বারটা কিন্তু সবচেয়ে বেশি। আপনি দেখেন আমাদের এখানে কিন্তু যে বিডি জবসের ডাটাতেও যে আমরা করেছি, সেখানে প্রায় 2.5 লাখের বেশি হচ্ছে শুধু আনএমপ্লয়েড, শুধুমাত্র এই ন্যাশনাল ইউনিভার্সিটির ছেলেপেলেরা। মেইন রিজনস আমি অনেকক্ষণ ধরে বললাম, আমি এটা ডিটেল যাচ্ছি না যেহেতু সময় কম। কয়েকটা সাজেশন এখানে, 5টার মতো সাজেশন দেওয়া হয়েছে। আমি একটু জাস্ট একটু এর মধ্যে থেকে 3-4টাকে হাইলাইট করার জন্য আজকের সেশনের জন্য, যে আমাদের যে অ্যাপ্রোচ ইন কাইন্ড অফ ট্যাকলিং দিস থিং। ফার্স্ট অফ অল, একটা জিনিস আমাদের করতে হবে, যে ছেলেপেলেরা তো পাস করে যাচ্ছে, লাখ লাখ ছেলেপেলে পাস করছে, এখন আমরা তো ওদেরকে মানে পানিতে ফেলে দিতে পারবো না। এখন আমাদের যেটা করতে হবে, তাদেরকে একটু ট্রেন করতে হবে। এখন ট্রেন যেটা করতে হবে, সেখানে বেসিক্যালি ইন্ডাস্ট্রি হ্যাজ টু টেক দ্য লিড। এখানে মাতাব ভাই আরও বলবে। আমরা নর্মালি করেছি যে গত 10-15 বছরে হাজার হাজার কোটি টাকা এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড অল দোজ ডেভেলপমেন্ট ফান্ডস হ্যাভ বিন কাইন্ড অফ মানে পুট ইন দ্য মানে ওয়ার্থলেস ট্রেনিং, এই আইটি ট্রেনিং, ফ্রিল্যান্সিং ট্রেনিং, এই টাইপের জিনিসপত্র দিয়ে লোকজন প্রচুর ইনকাম করেছে, বাট নাথিং হ্যাজ অ্যাকচুয়ালি হ্যাপেন। সো সেই জায়গাটাতে আমাদের ইন্ডাস্ট্রিকে এঙ্গেজ করতে হবে, যে ইন্ডাস্ট্রিকে বলে দেওয়া যে ঠিক আছে, তোমাকে আমি টাকাটা দিচ্ছি, তুমি তাকে হায়ার করবা এবং ট্রেন করবা, এবং এই টাকাটা আমি তোমাকে কোম্পানিকে দিব না, আমি সরাসরি যে গ্র্যাজুয়েট তাকে দিব। দিস ইজ ওয়ান থিং। ডাইভার্ট part of government fund from in-country training to training outside the country. This is a short-term thing. This is a kind of a little bit controversial. যখনই আমরা বিভিন্ন জায়গায় প্রপোজ করেছি, বলা হয়েছিল যে না, আমার কি তাহলে বাংলাদেশকে আমরা সব বিদেশ থেকে ট্রেন করায় আনবো নাকি? ভেরি ইন্টারেস্টিংলি, জাস্ট 2 মিনিটস, ভেরি ইন্টারেস্টিংলি আমরা জাপানের একটা কেস স্টাডি করেছি। জাপানে যেটা হয়, গত 1-2 বছর ধরে হচ্ছে, এই স্টুডেন্ট, ইভেন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট, ওরা ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের অনেক ছেলেপেলের সাথে আমরা কথা বলেছি, দেখেছি তারা যখন পাশ করে, ইন্টারমিডিয়েট পাশ করে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কলেজে থাকে, তারা যেটা করে, 8 থেকে 10 লাখ টাকা যদি খরচ করে, দে গো টু জাপান, লার্ন জাপানিজ। বাংলাদেশ থেকে খুব এন্ট্রি লেভেলের একটা জাপানিজ শিখে নেয়, N5 বা হোয়াট এভার। ওইখানে যে 1.5 থেকে 2 বছরের জাপানিজ কোর্স করে, ল্যাঙ্গুয়েজ শিখে, দেন দে গেট ইন টু এ জাপানিজ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট, and they get মানে engaged, absorbed, and they earn actually at least 2 to 3 লাখ টাকা পার মান্থ। সো আমরা যেটা করি, যে আমাদের এখানে যে টিটিসি আছে প্রবাসী মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ইন্টারেস্টিংলি মন্ত্রণালয় হচ্ছে প্রবাসী মন্ত্রণালয়, টিটিসি আছে 110টা। নান অফ দেম অ্যাকচুয়ালি টিচ এনি মানে ফরেন মার্কেট কোর্সেস, অল অফ দেম অ্যাকচুয়ালি টিচ লোকাল ইন্ডাস্ট্রি কোর্সেস। সো ওই ট্রেনিংগুলো ওখানে আসলে না করে, বরঞ্চ ওই টাকাটার একটা পার্ট আমরা, আই এম নট সাজেস্টিং সাবসিডি, উই আর সাজেস্টিং গভর্নমেন্ট তাদেরকে লোন দিবে। আমরা যে আগেরটার মধ্যে আছে, গভর্নমেন্ট তাদেরকে লোন দিবে বাংলাদেশ ব্যাংকের একটা পলিসির মাধ্যমে। সরি, এখানে দেখেন যে একটা লোন দিবে, যে লোনটা সে 5 থেকে 7 বছরে রিপে করবে। হ্যাঁ, এসএমই যেভাবে করে বা গ্রিন ফাইন্যান্সিং যেভাবে করে, মাতা বাইরের সম্পর্কে আরও ভালো বলতে পারবে। আরেকটা যেমন ছিল, যেটা স্যারের আমরা যখন আমানুল্লাহ স্যারের সাথে কথা বলেছি, থার্ড ল্যাঙ্গুয়েজ কোর্সটাকে কিছু কিছু
কলেজে ম্যান্ডেটরি করা। আমি জানি যে স্যাররা ইংলিশ কোর্সটাকে ম্যান্ডেটরি করেছে। আমরা বলেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ২ টা জিনিস করা। একটা হচ্ছে এক নম্বর দেখেন ভোকেশনাল ট্রেনিংকে এমবেড করা ৩ থেকে ৬ মাস তার যেকোনো 3rd বা 4th ইয়ারে যেকোনো কিছু করুক। আইদার শেফ শিখুক বা ড্রাইভিং শিখুক, না হলে টুকটাক ইলেকট্রিক্যাল কাজ শিখুক, সো দ্যাট সে গ্র্যাজুয়েট হোক, সমস্যা নাই। কারণ সে গ্র্যাজুয়েট হতে চায়। সাথে করে তার একটা প্র্যাকটিক্যাল স্কিল থাকুক। ওইটা করার পরে তাকে একটা যেকোনো একটা তার চয়েস আইদার ইতালিয়ান, জাপানিজ, কোরিয়ান হোয়াটএভার দে লার্ন অ্যাটলিস্ট 1/3 ল্যাঙ্গুয়েজ। তারপরে সে লোকাল বা ফরেন মার্কেটে সে নিজেই আসলে অ্যাবজর্ব হওয়ার মতো মোবিলিটি তার তৈরি হবে। এবং ওই স্টুডেন্ট লোন যেটা একটু আগে বললাম। সো এইটা মোটামুটি আমার শেষ পর্যায়ে দেখি আমার লাস্ট। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যে আমার এত লোককে আমি এমপ্লয় করতে হলে আমাকে এন্টারপ্রেনারশিপ করতে হবে। আমাদের দেশে ইজ অফ আমরা ইজ অফ ডুইং বিজনেস কথা বলি, কারণ ডুইং বিজনেস ইজ মাচ মোর যারা অলরেডি ব্যবসা করছে। এটা নিয়ে রুবাইদের সাথে আমার অনেক ডিবেট হয়, বাট আমি মনে করি ইজ অফ এন্টারিং বিজনেস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সো যাতে যে কোনো একটা গ্র্যাজুয়েট 22 বছরের গ্র্যাজুয়েট যেভাবে ঢুকে পারে, তার আজকে তাকে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না, এই লাইসেন্স ছাড়া ব্যবসা করা যাবে না। দ্যাট অ্যাকচুয়ালি মেক্স দেয়ার লাইফ ভেরি ডিফিকাল্ট। সো লেট দেম গেট ইন টু দ্য বিজনেস, তারপরে আস্তে আস্তে দে বিকাম ফর্মালাইজ। বাট আমরা তাদের প্রথমে রাস্তাটা যাতে বন্ধ না করি। সো এনিওয়ে, অ্যান্ড দিস ইজ ফর দ্য নেক্সট সেশন ডিসকাশন। সো দিস ইজ সামথিং that I wanted to present. So thanks everyone for patiently hearing. So back to our moderator. Thanks. I think we're running 10 minutes late. It's okay. No worries. তো এখন জিয়া হাসান, পলিসি অ্যাডভাইজার। আচ্ছা, যেহেতু স্যারের একটু সময় স্বল্পতা আছে, আমরা প্রফেসর ASM আমানুল্লাহ স্যার, ভাইস চ্যান্সেলর, ন্যাশনাল ইউনিভার্সিটি, গেস্ট অফ অনার, আপনাকে রিকোয়েস্ট করছি স্যার একটু। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই, অসুবিধা নেই। There is no chief guest here, I think, eh? No chief guest. Respected audience, participants, Assalamu alaikum and very good morning. I can divide my speech into two parts. One is on the study conducted by ActionAid. It's a very fantastic study. I'm very happy that you did a very good study. And I worked for ActionAid for a long time, did so many studies, similar studies, but I always remembered them to empower grassroots people so that they can do their own studies. And I'm very happy that a group of students or activists from the grassroots level, they did it very, very well. You can criticize so many areas, but you have to understand the number of sample is around 3,000, though they did the qualitative study and tried to convert it into quantitative one, which should not be, but it's a very fantastic study and very findings are very praiseworthy, and I like the study. Please proceed and do so many areas. In the ActionAid work in so many areas in Bangladesh, especially with the people with disadvantaged areas, Dalits, people with in marginality. So these are the one area. And I also agree with Fahim. What I wanted to say is already being said by Fahim of BT Jobs. I agree with him. এবং এটা বলার সাথে সাথে আপনার একটু বাংলাতে বলি। I'm sorry, I'm speaking Bengali for the audience. আমি এগ্রি করি যে ফাহিম যে ফাইন্ডিংসগুলো প্রেজেন্ট করলেন সেটার সাথে আই এগ্রি। হয়তো ডেটা নাম্বারস কুড বি বিগার অর লোয়ার, সেটা হতে পারে, কিন্তু 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়টা যখন প্রতিষ্ঠিত হয়,
জাতীয় বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছিল বেগম খালেদা জিয়া, ওনার একটা আইডিয়া ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে এমনভাবে প্রতিষ্ঠা করতে হবে যাতে দেশের গ্রাসরুট পিপল যাতে এর বেনিফিট পায়, সুবিধা পায়। সেই জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে কলেজগুলোকে এনে এই জাতীয় বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু আমার ধারণা যে প্রতিষ্ঠিত হওয়ার পরে এই বিশ্ববিদ্যালয়টি তার মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে সে সরে আসে। সরে আসার পিছনে প্রধান কারণ ছিল এটা স্ট্র্যাটেজিক প্ল্যানিংটা ঠিক ছিল না। Currently, I am leading the second largest public university of the world. Currently leading the second largest public universities of the world, having 4 million students and around 2,500 institutes. Can you imagine? Is it possible for a CEO to run an organization like this? No. And you'll be surprised to know the number of employees and the teachers around the country. And the university covers 495 Upajala, 64 districts, all the law colleges, B.Ed colleges, M.Ed colleges, science and technology institutes, and BKSP, Police Science College, Ansar Academy, everything. As a result, the quality of the education is compromised. It's simple. As a result, if the quality is compromised, then the students won't be employed. Easy equation. So number of graduates you said producing by the national universities around 400,000 is actually around 600,000 plus. And the industry academia linkage is around 10 to 20%. And the investment in the research areas is almost nil. সো আমি এই এরিয়াতে কথা বললেই এটা ভাইরাল হয়ে যাচ্ছে সারা দেশে। ওইখানে আবার অন এয়ার দেখতেছি, যত আন্ডারগ্রাউন্ড মাটির নিচেই কথা বলি না কেন, এটা যে কিছুক্ষণের ভিতরে যে ভাইরাল হবে, পোস্টকার্ড হওয়া শুরু হবে, গালিগালা শুরু হবে, সেটা আমি খুব ভালো করে আমার শিক্ষা হয়েছে। তা এখন একটা খাতা দেখতে গেলে একজন সরকারি কর্মচারী, তাকে 160 টাকা দেওয়া লাগে, তারা ডিসাইড করে এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 70 টাকা 80 টাকা দেওয়া লাগে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে 35 টাকা 40 টাকায় আমি যখন খাতা দেখাবো একজন শিক্ষককে, সে ওই কোয়ালিটির খাতা দেখেন। 2015 সালে একরিম কাগজের দাম ছিল 600 টাকা, এখন একরিম কাগজের দাম 1800-1900 টাকা। ফুড ইনফ্লেশন বলেন, ওভারঅল ইনফ্লেশন অফ দ্য ইকোনমি যদি আপনি বলেন, সেটার সাথে যদি আপনি মানে মার্চ করতে চান, তাহলে তো আপনাকে সামান্য ফি বাড়ানো ছাড়া আপনি বিশ্ববিদ্যালয় রান করবেন কীভাবে? আমি 40 লক্ষ ছেলে মেয়েকে পড়াতে গিয়ে আমাকে সরকার একটা টাকাও দেয় না। আই এম নট গেটিং এ সিঙ্গেল পেনি ফ্রম দ্য গভর্নমেন্ট, ফ্রম দ্য ইউজিসি। তাহলে উই জেনারেট আওয়ার ওন ফান্ড, উই স্পেন্ড। তা এই জায়গাটাতে ইউ ওয়ান্ট কোয়ালিটি এডুকেশন। আপনি চাচ্ছেন আপনার খাতাটা ভালোভাবে দেখা হোক, আপনি চাচ্ছেন আপনার কলেজে ল্যাব ফেসিলিটিস ভালো হোক, আপনি চাচ্ছেন যে আপনার কলেজের শিক্ষকরা ডেডিকেটেড হোক, ইনকোর্সটা ভালো করে দেখো, কিন্তু আপনি কোন টাকা দেবেন না থাকে, এটা হয়? আমি টাকাটা পাবো কোথায়? টাকাটা আমি পাবো কোথায়? এখন একটা আন্দোলন চলছে সারা দেশে, ছেলেমেয়েরা বলছে আমরা অ্যারাউন্ড 5 to 10% ইন সাম প্লেসেস, কোথাও ছিল 200 টাকা সেটাকে 250 টাকা, কোথাও ছিল 300 টাকা সেটাকে 350 টাকা, 50 টাকা 100 টাকা করে আমরা বাড়িয়েছিলাম। এটা নিয়ে তারা প্রতিবাদ করছে। তা এখন আপনি আমাকে বলেন যে আমরা এই যে কলেজগুলোতেও সরকার কোনো টাকা দিচ্ছে না, কলেজে শুধু এমপিও, যারা শিক্ষকরা আছেন তারা এমপিও পাচ্ছেন,
কিন্তু কলেজ ডেভেলপমেন্টের জন্য অথবা কলেজের অন্যান্য ক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু রেগুলার কোনো বাজেট দিচ্ছে না, দেয় না, সরকারি কলেজ ছাড়া। তো এই যে প্রায় ২৫০০ শিক্ষা প্রতিষ্ঠান, এর ভিতরে ২৭০০ সরকারি প্রতিষ্ঠান, বাকি সবগুলো বেসরকারি প্রতিষ্ঠান। তাহলে তারা ফান্ড পাবে কোথায়? তারা কলেজের পরিস্থিতি যদি উন্নত না করে তাহলে ল্যাব হবে কিভাবে? যার জন্য ফিজিক্সের টিচার ইন কোর্সের মার্কস দিচ্ছে ফিলোসফির। ফিজিক্সের টিচার উনি ফিলোসফি ইন কোর্সের মার্কস অনলাইনে পাঠিয়ে দিচ্ছেন, হয়তো প্রিন্সিপাল বলছেন যে মার্কসগুলো দিয়ে দেন। তো এইরকম একটা নন অ্যাকাউন্টেবিলিটি, ইটস সিম্পলি মকারি টু দ্য নেশন। তা এই জায়গাটা থেকে যদি আমাদেরকে বের হতে হয়, আইদার তো আমাকে গভর্নমেন্ট সাপোর্ট করতে হবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট আমরা পড়াচ্ছেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চাকরির শেষ পর্যায়ে এখন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্টকে পড়াতে ২.৫ লক্ষ টাকা খরচ করছি। আমি বুয়েটের একজন স্টুডেন্টকে পড়াতে ৩ লক্ষ টাকা খরচ করছি। আমি মেডিকেলে একটা স্টুডেন্টকে পড়াতে আপনারা জানেন যে কত লক্ষ টাকা খরচ হচ্ছে। আপনি ডিজিটালের যে ইউনিভার্সিটিগুলো করলেন, এগ্রিকালচার যেগুলো করলেন, ৩ লক্ষ, ৪ লক্ষ, ৫ লক্ষ টাকা পার স্টুডেন্টের পিছনে সরকার খরচ করছে, তার ব্যক্তিগত খরচ ছাড়া। আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির পিছনে পার স্টুডেন্টের বাজেট কত ইয়ারলি? যেখানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি খরচ করছেন কয়েক লক্ষ টাকা মিনিমাম একজন স্টুডেন্টের পিছনে, কয়েক লক্ষ টাকা, সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পিছনে একজন স্টুডেন্টের পিছনে বাজেট কত সরকারের? ৭৯৫ টাকা বাৎসরিক। তাও ওই টাকাটা আমি পাচ্ছি না, ওই টাকাটা সে এমপিও যেটা দেওয়া হচ্ছে সেই এমপিওর ক্যালকুলেশন, ওই টাকাটা কলেজকে দেওয়া হচ্ছে না, ওই টাকাটা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হচ্ছে না। তাহলে আওয়ার হ্যান্ডস আর টাইট। আপনি হাত পা বেঁধে সমুদ্রে সাঁতার কাটার জন্য বলছেন, কোয়ালিটি এডুকেশনের জন্য বলছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন। আপনি শিক্ষকদের মান মর্যাদা যে পরিমাণে নষ্ট করা হয়েছে এই দেশে, শিক্ষকদের কোয়ালিটি বাড়বে কিভাবে? আপনি লক্ষ লক্ষ শিক্ষক আপনার তার যে বঞ্চনা এবং তার যে ইতিহাস, বঞ্চনার ইতিহাস, অন্য কোথাও তো রাষ্ট্রে টাকা পয়সার কোনো অসুবিধা হয় না। যখনই সেটা শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে আসে তখনই রাষ্ট্রের হাতে টাকা নাই। তা এই জায়গাটা থেকে এই প্যারাডাইম শিফট করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু সি এ কান্ট্রি, এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা যদি আপনার নিতে হয়, অলরেডি উই লস্ট, যদি নিতে হয় এই প্যারাডাইম শিফটটা আমাদের খুব দরকার। ইউ নিড টু চেঞ্জ দ্য, প্রফেসর ওয়াহিদুল হক যেটা বলছিলেন ইউএনডিপিতে 90s-এ, যে পোস্ট কলোনিয়াল সোসাইটিকে যদি ইমপ্রুভ করতে হয়, পোস্ট কলোনিয়াল সোসাইটিকে যদি ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে হয়, তাহলে ইউ হ্যাভ টু ইনভেস্ট ইন দ্য এডুকেশন অ্যান্ড হেলথ সেক্টর। If you invest $1 today in the education sector, by one generation you'll get 300 times income in the next one decade. আমরা ওই জায়গাটা থেকে ভুলে আমরা চলে গেলাম একটা অন্য ডেভেলপমেন্ট মডেলে, যেটা জনতুষ্টিমূলক ডেভেলপমেন্ট মডেল বলা হয়। মানে আমি এমন কিছু কথা বলবো যাতে আপনি খুশি হবেন, প্রচুর পরিমাণে হাততালি দিবেন। আমি এমন একটা কাজ করব যাতে জনগণ দেখে বুঝবে যে দেশের উন্নয়ন হচ্ছে। এই জায়গাটাতে পড়ে গত 15, 16, 17, 18 বছর পরে, 18 বছর ধরে এডুকেশন সেক্টরটা কমপ্লিটলি ডেস্ট্রয়েড হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে। তো এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আমাদেরকে এই আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হচ্ছে। এবং আপনি কোন ধরনের শিক্ষা, তার কোনো প্রেজেন্টেশন স্কিল নাই, তার কোনো ওয়ার্ল্ড ভিউ নাই, ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্ক ইস অনেক দূরের ব্যাপার, কোনো ওয়ার্ল্ড ভিউ নাই। এই চিন্তাভাবনা থেকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস চেঞ্জ করে হাত দিয়েছি। আমরা 22টা সিলেবাসের ভিতরে অলরেডি 11টা সিলেবাস চেঞ্জ করেছি। আমরা আইসিটি এবং ইংরেজিটাকে ম্যান্ডেটরি করে দিয়েছি। এখন আইসিটিতে বলা হচ্ছিল যে শিক্ষক পাবো না। ইউনিসেফ জয়েন্ট উইথ আস, এটওয়াই অ্যান্ড ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি দে জয়েন্ট উইথ আস। উই অলরেডি স্টার্টেড ট্রেনিং টিচার্স, তাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করেছি সারা দেশে। আমাদের টার্গেট হলো 12,000 আইসিটি টিচারদেরকে ট্রেনিং দেওয়া, অলমোস্ট ফ্রি অফ কস্ট, নট উইথ দ্য millions and billions of dollars. We spend billions of dollars in education sector. ওই এক্সপিরিয়েন্স আমাদের আছে, যেহেতু গবেষণা এবং রিসার্চ করেই সংসার চালাইতে হয়েছে, আমরা জানি যে কোথায় কী হয়েছে না হয়েছে। তা আমরা এই জায়গাটাতে আমরা অত্যন্ত লো কস্টে
কাস্কেড ট্রেনিংয়ে আমরা এই জায়গাটাতে হাত দিচ্ছি। আরও একটা বড় জায়গাতে আমরা হাত দিচ্ছি, সেটা হলো যে আমরা কোন ধরনের এডুকেশন সিস্টেম আসলে চাই। ইংল্যান্ডে যে এডুকেশন সিস্টেমটা আছে, চায়নাতে যেটা আছে, অস্ট্রেলিয়াতে আপনার যে এডুকেশন সিস্টেমটা আছে, সেই এডুকেশন সিস্টেমে যে ধরনগুলা, সেই ধরনগুলা তো টেস্টেড, অলরেডি টেস্টেড। সেই জায়গাটাতে নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা করছি, এবং যারা পলিটিক্যাল পাওয়ারে আসতে চাচ্ছেন ভবিষ্যতে, ওদের সাথে আমাদের কন্টিনিউয়াস ডায়ালগ হচ্ছে। আমরা দেশে বিদেশে সব জায়গাতে ডায়ালগ করে যাচ্ছি ওনাদের সাথে, যে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি। ক্লাস 8 থেকে একটা গ্রুপকে দিয়ে দেন, ক্লাস 8 থেকে একটা গ্রুপকে দিয়ে দেন আপনার টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল কলেজ এবং টেকনিক্যাল এই এদের দিকে। এসএসসি পাশ করার পরে আপনি নিয়ে আসেন ইউনিভার্সিটিতে, আপনার এইচএসসি 2 বছরে এখানে নষ্ট না করে ইউনিভার্সিটিতে নিয়ে আসেন, ডিপ্লোমা দেন, ন্যাশনাল ডিপ্লোমা দেন, হায়ার ডিপ্লোমা দেন, এইচএনডি দেন, সার্টিফিকেট 1, সার্টিফিকেট 2, সার্টিফিকেট 3 কোর্স করান। এরপরে যারা ভালো করবে সেখান থেকে 5 to 10% আপনার গ্র্যাজুয়েশন যদি করতে চায়, তারা গ্র্যাজুয়েশন করবে। দ্যাটস দ্য মডেল অল ওভার দ্য ওয়ার্ল্ড। একটা মেইন স্ট্রিম এডুকেশনে 5 থেকে 10% ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ের টপ লেভেলে মাস্টার্স করতে যাবে, পিএইচডি করতে যাবে। যারা একাডেমিক লাইনে আসবে, যারা রিসার্চের লাইনে আসবে, তারাই সেটা করবে। আর বাকি সব প্রোডাকশন হবে আপনার টেকনিক্যাল লাইনে এবং টেকনিক্যাল এডুকেশনের দিকে, যে আমাদের মতো দেশগুলো। এই কথাটাই প্রফেসর ওয়াহিদুল হক সাহেব বলছিলেন। অ্যান্ড দ্যাট মডেল ফলোড বাই সিঙ্গাপুর, অ্যান্ড দ্যাট মডেল ফলোড বাই মালয়েশিয়া, দ্যাট মডেল ফলোড বাই চায়না। তারা দাঁড়িয়ে গেল, এই একটা এডুকেশন মডেলটা চেঞ্জ করে তারা দাঁড়িয়ে গেল, শুধুমাত্র এডুকেশন মডেলটাকে চেঞ্জ করে তারা দাঁড়িয়ে গেল। তো যাই হোক, আমরা এই কথাটা বললাম, আমি সরি একটু সময় নিয়ে নিলাম। আমরা উই এগ্রি উইথ হোয়াট ইউ সেইড অ্যান্ড উই আর টেকিং কেয়ার অফ দোজ, এবং আমাদের সাপোর্ট লাগবে সবার। ভোকেশনালটা আমরা ওই জায়গাটাতে নিয়ে আসছি। উইল ওয়ার্ক টুগেদার, উইল ওয়ার্ক উইথ এভরিবডি, উইল ওয়ার্ক উইথ দ্য অ্যাকশন এইড, উইল ওয়ার্ক উইথ দ্য ওয়ার্ল্ড ভিশন, উইল ওয়ার্ক উইথ দ্য all development partners, would work. National University belongs to everyone sitting here. Everyone, you are the owner of the National University and you have a voice. এটা ট্যাক্স পেয়ারদের টাকায় চলে, আপনাদের টাকায় চলে। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা বড় সংস্কার কাজে হাত দিয়েছি। যদি এটা আমরা সমাধান করতে পারি বাই নেক্সট 1 or 2 years of time, বাংলাদেশ উইল বি বেনিফিটেড। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমার বক্তব্য শোনার জন্য। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ প্রফেসর ASM আমানুল্লাহ স্যারকে, ভাইস চ্যান্সেলর ন্যাশনাল ইউনিভার্সিটি, তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ স্যার। ফর নাও আই থিঙ্ক উই হ্যাভ মিস্টার জিয়া হাসান, পলিসি অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ এক্সপ্যাট্রিয়েট ওয়েলফেয়ার অ্যান্ড ওভারসিজ এমপ্লয়মেন্ট। উনি অনলাইনে আমাদের সাথে যুক্ত হবেন। একটু কানেকশনটা করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ও আচ্ছা, জিয়া হাসান ভাই, আপনি কানেক্টেড আছেন? হ্যাঁ, থ্যাংক ইউ। আমাকে দেখা যাচ্ছে, হোপফুলি আমাকে শোনাও যাচ্ছে। আমার চেহারা এত সুন্দর না, আমি রাদার হ্যাঁ, শোনা যাচ্ছে জিয়া, ইউ ক্যান স্টার্ট। শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। ফাইন ভাই, মে আই রিকোয়েস্ট শেয়ারিংটাকে একটু যদি অ্যানাবেল করতে। মিনওয়াইল আমি একটু কথা বলছি। সো আমি শেয়ারিং অ্যানাবেল হয়ে গিয়েছে। আমি কুইকলি প্রেজেন্টেশনটাই করি। সো আই হোপ প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে। সো আমি আমার পরিচয়টা বলি। আমার নাম জিয়া হাসান। আমি একজন অ্যাক্টিভিস্ট, কিন্তু কারেন্টলি আমি একটা মিনিস্ট্রিতে পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করি। আই এম ডিপলি ingrained in the ministry day-to-day work of overseas employment এবং expatriates welfare এই মিনিস্ট্রিটাতে। সো এখানে কাজ করতে করতে স্কিলস নিয়ে আমি প্রচুর এঙ্গেজ হয়েছি বিএমইটির সাথে এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সাথে। সেইটার আমার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি ডিটেইল প্রবলেমে না গিয়ে, আমার কাছে মনে হচ্ছে দেয়ার আর 2 থিংস আমাদের বাংলাদেশে এই মুহূর্তে প্রচন্ডভাবে প্রয়োজন। We need a dedicated ministry on skills, which we don't have. এবং we also need একটা ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট জোন, লাইক দি ইপিজেড এ যেভাবে 50-60 একরস এর মধ্যে আমাদের বিভিন্ন ফ্যাক্টরিরা থাকে, বিদেশিরা এসে বিনিয়োগ করে, ঠিক তেমনি আমাদের একটা স্কিলস ডেভেলপমেন্ট জোন দরকার 50-60 একরস এর। সো why I am saying it, আমি কুইকলি আমার স্লাইডে চলে যাই। সো প্রবলেমটা আমার মনে হয় আজকের ফোরামে যারা আসছেন সবাই জানেন। রাইট এট দিস মোমেন্ট আমাদের
টিভেট কারিকুলামটা এইটা পরিচালনা করতে আমাদের বিএমইটি আমরা প্রায় 110টা টিটিসিতে কোর্সেস রান করি, বিটিএবি রান করে, মানে স্কুল লেভেলে কোর্সেস, দেন ইউথ মিনিস্ট্রি, লেবার মিনিস্ট্রি, এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে পলিটেকনিক গুলো আছে। এগুলোর এক একটার আউটকাম এক এক রকম, এবং এদের কোনো কোঅর্ডিনেশন নাই। সো অনেক ক্ষেত্রেই কারিকুলাম মানে আপডেটেড না। আমি there is an echo. Is it due to me? আমরা শুনছি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, Okay, good. মেবি আমাকে ওখানে শোনা যাচ্ছে, বাট আমাকে যদি ওইখানে আপনারা অফ করে দেন তাহলে আর ইকোটা হবে না। আর আমার এখানে, আচ্ছা, আমার এখানে আমি অডিও অফ করে দিচ্ছি। ওকে, সো লেট মি কন্টিনিউ। সো এই যে ভ্যারিয়াস কোর্সেস গুলো চলতেছে, এগুলো কোয়ালিটি নিয়ে হিউজ ইস্যু আছে। ইভেন আমাদের বিএমইটি তে আই এম অ্যাওয়্যার, ইউ ক্যান সে যে ভাই আপনি এখানে 1 বছর ছিলেন, ওয়াই ইউ আর অ্যাওয়্যার নাথিং ইজ বিং ডান। সার্টেন কোর্সেস আর রান অনলি বিকজ আমাদের ইকুইপমেন্ট গুলো আছে, ওই কোর্স গুলো রান করতে হবে। এই ধরনের সিচুয়েশন অনেক ক্ষেত্রে আছে। কিন্তু এবং অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, রাইট এট দিস মোমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট একটা খুবই হাইলি ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট রান করে আন্ডার সিসেপ, মেবি সিসেপ এর বানানটা এখানে ভুল, যেটা টিচার্সদেরকে টাকা দেয়, যেটা স্টুডেন্টসদেরকে টাকা দেয়। অ্যান্ড হোয়াট উই হ্যাভ নোটিস, যেটা অনেক প্রিন্সিপাল আমাকে বলেন যে জিয়া ভাই, ইনসেন্টিভ স্ট্রাকচার হ্যাজ চেঞ্জ। অনেক স্টুডেন্ট কোর্স করে সিসেপ এর টাকার জন্য, অনেক স্টুডেন্ট আমাদের মিনিস্ট্রিতে কোর্স করে, তারপরে গিয়ে অন্য মিনিস্ট্রির আন্ডারে কোর্স করে, অ্যান্ড তারা আসলে কোনো ইন্টেনশনটা কিন্তু এই সরকারের বিভিন্ন প্রজেক্টের টাকা নেওয়া। আই ডু নট নো হাউ ফর ভ্যালিড ইস দিস, কিন্তু বিভিন্ন প্রিন্সিপালরা আমাকে বলেছেন। দেন এগেন আমাদের গ্লোবাল ইন্ডাস্ট্রির সাথে আমাদের কানেক্টেড না। হোয়াট আই সি, উই ডু আ লট অফ স্টাডি অন গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। সেখানে আমরা দেখতে পাই যে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ ক্রমাগত খুব কুইকলি চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিমান্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যেহেতু ফোকাস অন আমাদের কি ইনফ্রাস্ট্রাকচার আছে, আমরা ইনফ্রাস্ট্রাকচার বেসড ট্রেনিং করাচ্ছি, তখন কিন্তু উই আর নট অ্যাজাইল, উই ক্যানট, লাইক আমি একটু উদাহরণ দিই, রাইট এট দিস মোমেন্ট ওয়েল্ডিং এর হিউজ একটা ডিমান্ড আছে, কিন্তু আমরা উই আর নট রেডি। বিএমইটির যেই ইয়েগুলো আছে, টিটিসি গুলো আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার গুলো আছে, উইচ আই হ্যাভ বিন টোল্ড আমাদের টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সবচেয়ে ভালো ফ্যাসিলিটি, অ্যান্ড আই ডু সে আমাদের টিটিসি গুলো প্রিন্সিপালরা অনেক ভালো, দে আর ওয়ার্কিং ভেরি হার্ড, এবং অনেক এফোর্টস আছে এগুলোর পেছনে, বাট স্টিল আমরা কিন্তু উই আর নট অ্যাজাইল। সো এই একটা প্রবলেম আছে। অ্যান্ড দেন যেহেতু আমাদের বলা হয় যে ওই সিসেপ এর ট্রেনিং নাকি সিসেপ এর বাইরের ট্রেনিং, বিএমইটি নিজের ট্রেনিং, সো ইভেন টিচার্স আর ইন্টারেস্টেড টু ডু সিসেপ ট্রেনিং বিকজ ওখানে টাকা পায়। সো লটস অফ ইনসেন্টিভ ইস্যুস। এবং দেন গ্লোবাল মার্কেটের সাথে নট অ্যালাইন। আমি গ্লোবাল মার্কেটের সাথে নট অ্যালাইনের সবচেয়ে বড় প্রবলেম দেখি যে ল্যাঙ্গুয়েজ উইচ এভরিওয়ান নোজ, এন্ড দেন এগেন সফট স্কিলস। উই, আমাদের দেশের একটা ছেলে যখন একটা গ্রুপে ঢুকে, উই ব্রিং দ্য এন্টায়ার গ্রুপ কালচারালি ডাউন। আমরা কথা বলতে পারি না, আমরা নিজেকে যেভাবে উপস্থাপন করি সেটা মানুষ, আমরা একটা এম্বারাস সিচুয়েশন তৈরি করে ফেলি, কি কথা বলবো না কথা বলবো ইত্যাদি ইত্যাদি। ছেলেটা এটা পরে টের পায়, ছেলেটা মেয়েটা পরে নিজের মধ্যে লুকিয়ে যায়। সো এই যে সফট স্কিলস, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমরা কখনো ট্রেন করি না, এবং এগুলোর ফলে যেটা হয়েছে, আমাদেরকে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, সৌদিতে লেবার বা ইত্যাদি বাদে অন্য জায়গাগুলো আমাদের চাহিদা তৈরি হচ্ছে না। সো এগুলো যেই ইস্যুস গুলো আছে, এবং এট দ্য সেম টাইম কিন্তু গ্লোবাল ডিমান্ড ইজ হিউজ। রাইট এট দিস মোমেন্ট আমি যেই দেশের সাথে কথা বলি, there is a demand from Japan, exceedingly exciting things are happening জাপান, আমাদের মিনিস্ট্রি কিন্তু জাপানে অনেকগুলো কাজ করছে। সৌদি আরবে আমাদের অ্যানুয়ালি 7-8 লক্ষ লোক যাচ্ছে। পৃথিবীর অনেক দেশে আমাদের লোক কম যাচ্ছে, কিন্তু চাহিদার কোনো অভাব নাই। সো দেয়ার আর টেকনিক্যাল বটলনেকস, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু I say problem is on the supply side. Problem is on আমাদের right at this moment আমাকে recruiting agencies বলছেন যে we have demands from Singapore, we have demands from Fiji, but we don't have those people. So because ওই যে আমাদের স্কিলসটা আমরা সেভাবে তৈরি করতে পারতেছি না, এবং ডিমান্ড গুলো চেঞ্জ হচ্ছে। এই মুহূর্তে ড্রাইভিং এর বেশি ডিমান্ড আসছে, এই মুহূর্তে ওয়েল্ডিং এর বেশি ডিমান্ড আসছে, এই মুহূর্তে কেয়ার গিভিং এর ডিমান্ড আসছে, কিন্তু আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার সেভাবে রেডি না। So what I'm proposing, we need to create a skills infrastructure which has to be adaptive.
I would assume that each 2 to 3 years গ্লোবাল মার্কেটের চাহিদা পাল্টে যায়। লেটস সে আইটি প্রফেশনালসদের চাহিদা বলা হচ্ছে এখন কমে আসছে, ফাইন বাই ক্যান টেল বেটার। কিন্তু আজকে থেকে 4-5 বছর আগে জানতাম আইটি করলে নাকি সারা জীবনে আর মানে আর কোনো টেনশন নাই। সো ইঞ্জিনিয়ারিং এর চাহিদা কমে আসছে, কিন্তু আমাদের এই ধরনের স্কিলস এর ক্ষেত্রে বিষয়টা এই। সো হোয়াট আই এম অলসো সেইং দ্যাট আমাদের একটা স্টুডেন্টকে বিভিন্ন স্কিলস এ ট্রেন করতে হবে, তাকে সফট স্কিলস এ ট্রেন করতে হবে, ল্যাঙ্গুয়েজে ট্রেন করতে হবে, সো দ্যাট হি ক্যান অ্যাডাপ্ট। সো এই অবস্থায় গিয়ে হোয়াট আই এম প্রপোজিং সেটা হচ্ছে যে একটা স্কিলস মিনিস্ট্রি করা দরকার। এটা নামটা স্কিলস মিনিস্ট্রি, যে কোনো মিনিস্ট্রি হতে পারে। এইটা বিটিবি, আমাদের বিএমইটি, তারপরে এডুকেশন বোর্ডের আন্ডারে যে পলিটেকনিক গুলো রান করে, এইটার একটা ডেমি লিডারশিপ নিবে। আমি প্রপোজ করি না যে এই মিনিস্ট্রি গুলো থেকে এগুলো কেটে ফেলা হবে, বিকজ ইট হ্যাজ গট ভেরি লিগাসি রিলেশনশিপ, ফাংশনাল অ্যান্ড ফাইন্যান্সিয়াল রিলেশনশিপ। কিন্তু যেটা হবে যে এই কারিকুলামের কোঅর্ডিনেশনটা, এই যেটা হবে যে এই যে সেন্ট্রাল একটা জায়গা থেকে ডিরেকশন দেওয়া, রিসার্চ করে রিসার্চের সাথে কানেক্ট করা, এগুলো একটা সেন্ট্রাল একটা জায়গা থেকে আসতে পারে। এন্ড সেকেন্ডলি আই এম প্রপোজিং একটা স্কিলস মিনিস্ট্রির সাথে সাথে একটা 50-60 একর্স স্কিলস ডেভেলপমেন্ট জোন, প্রেফারেবলি অন এ অ্যাবান্ডেন্ট গভর্নমেন্ট ফ্যাসিলিটি। লেটস সে একটা জুট মিল যেটা পড়ে আছে ঢাকার থেকে হয়তো 20-25 কিলোমিটার দূরে, তার 50-60 একর জায়গা আছে। এই জুট মিলটা হয়তো অ্যানুয়ালি সে হয়তো মাত্র 22 ট্রাক মাল তৈরি করে। সো কিন্তু আমরা আশা করে রাখছি যে কোনোদিন জুট মিলটা আবার স্টার্ট হবে, সো মেবি জুট মিলের জায়গাটা আমরা ওদেরকে রেখে দিলাম, বাকি জায়গাটা আমরা ওখানে উই হ্যাভ স্টেডি ডিমান্ড ফ্রম জাপান রাইট এট দিস মোমেন্ট। যদি আমাদের মিনিস্ট্রিকে এই ধরনের একটা জায়গা দেওয়া হয়, আমরা 6 মাসের মধ্যে এটা পপুলেট করতে পারবো। এত পরিমাণ ডিমান্ড আছে টু ইনভেস্ট অন দ্য স্কিলস। সো লেটস সে 10,000 স্কোয়ার মিটারের কার ট্র্যাক, ড্রাইভিং ট্র্যাকের চাহিদা আছে। ডে বিফোর ইয়েস্টারডে প্রধান উপদেষ্টার সাথে দেখা করে একটা জাপানিজ কোম্পানি সেই চাহিদাটা দিয়ে গেছে, আরো 2টো জাপানিজ কোম্পানি চাহিদা দিচ্ছে। তো এই ধরনের জায়গা আমাদের অ্যাভেলেবেল নাই। আমাদের কাছে অনেক স্থানীয় এবং বিদেশি কোম্পানি চাচ্ছে যে তোমাদের টিটিসি গুলো আমাদেরকে দাও। হোয়াট দে ওয়ান্ট ইজ রেডি ইনফ্রাস্ট্রাকচার যেখানে ওরা ট্রেনিং দিবে। সো এটা ইন্দোনেশিয়া করেছে, এটা ভিয়েতনাম করেছে। সো আমরা যদি এই ধরনের একটা স্কিলস ডেভেলপমেন্ট জোন ডেভেলপ করতে পারি, দ্যাট উড বি ব্রিলিয়ান্ট। এটা ইন এ ইয়ার্স টাইম এটাকে রোল আউট করে প্রচুর ফরেন এফডিআই আনা যাবে, এবং আমাদের স্কিলস সেক্টরে এফডিআই আসবে। রাইট এট দিস মোমেন্ট উই আর নট কানেক্টেড উইথ গ্লোবাল ইন্ডাস্ট্রি। ওরা জানে ওদের কি লাগবে, ওরা নিয়ে আসবে, ওই ট্রেনিংটা দিবে, তখন আমরা ওদের থেকে শিখতে পারবো। ওরা টিচার্স তৈরি করবে, দে আর রেডি, পিপল আর কানেক্টিং উইথ আস। কিন্তু আমরা ওই ধরনের কোনো কিছু অফার করতে পারছি না। সো এই দুইটাই হচ্ছে আমার প্রপোজাল। সো অ্যাজ আই সেড, যে স্কিলস মিনিস্ট্রির আন্ডারে আমাদের বিএমইটি, বিটিবি, এনএসডিএ এগুলোকে একটা সেন্ট্রাল কোঅর্ডিনেশনের আন্ডারে নিয়ে আসতে হবে, এবং ইউনিফাইড স্ট্যান্ডার্ডস এবং কারিকুলাম। ইয়েস, সাম পিপল ক্যান সে এনএসডিএ আছে, কিন্তু এটা একটা পুরো এনএসডিএ কিনা আমি এন্টায়ারলি একটা প্রেজেন্টেশন দিতে পারবো কিভাবে এনএসডিএ একটা বটলনেক হয়ে গেছে, বাট দিস ইজ ডিসকাশন ফর অ্যানাদার ডে। And then we also need to focus on outcomes instead of numbers. আমরা খুবই নাম্বারস ওরিয়েন্টেড সোসাইটি হয়ে গেছি। আমরা এতজন স্টুডেন্ট তৈরি করছি, আমাদের এত লক্ষ স্টুডেন্ট লেখাপড়া করে, বাট উই আর নট সেইং এই স্টুডেন্টদের মধ্যে কতজন চাকরি পাচ্ছে, কতজন বিদেশে যেতে পারছে, কতজন দেশে চাকরি পাচ্ছে, বা কতজনের স্যালারি কি। And then, as I said, we need a skills development zone like the EPZs, যেখানে ল্যাঙ্গুয়েজ ল্যাব থাকবে, যেখানে ফরেন কোম্পানিজরা আসবে, ইত্যাদি ইত্যাদি। So, and also we need to transfer to an agile model. যে আমাদের যে পলিটেকনিকে আমরা বলি যে আমরা 4 বছরের কোর্স করব, ট্রাস্ট মি, 4 বছরের কোর্স করার কিছু নাই। আমাদের লোকরা যখন বাইরে গিয়ে সিঙ্গাপুর বা বিভিন্ন জায়গায় কাজ করে, ওইখানে গিয়ে মোস্ট ক্ষেত্রে তাদেরকে অন জব ট্রেনিং নিতে হয়, তাদের সার্টিফিকেটটা ওটা দেখে। উই নিড ইন দ্য জিয়া ভাই, ইউ পলিটেকনিক, হ্যাভ 5 মিনিটস। আমাদের বিএমইটি তো লং কোর্সেস রান করি না। একটা স্টুডেন্টকে বিভিন্ন স্কিল ট্রেনিং দিতে হবে, একটা স্টুডেন্টকে শিখাইতে হবে হাউ টু লার্ন নলেজ, কিভাবে সে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে, এবং একাধিক ল্যাঙ্গুয়েজ শিখাতে হবে, যেটা ফাহিম ভাই ওনার লাস্ট স্লাইডে বললেন। নট অনলি জাপানিজ, জাপানিজও শিখাবো। 4 বছর যদি ট্রেনিং নাও, তুমি জাপানিজও শিখবা, ইতালিয়ানও শিখবা। দিস মানে হিউম্যান হ্যাজ আনলিমিটেড ক্যাপাসিটিস। সো সফট স্কিল শেখাতে হবে, কালচারাল অ্যাডাপ্টেশন শেখাতে হবে, খুব ইম্পর্টেন্ট। সো এনিওয়ে, দিস আর মাই প্রপোজাল, এবং এটার এক্সপেক্টেড আউটকাম হচ্ছে আই থিঙ্ক উই নিড টু ইনভেস্ট সামথিং লাইক নেক্সট ইয়ারে। আমি যে প্রপোজাল গুলা দিচ্ছি 400 থেকে 500 কোটি টাকা, নট আ লট অফ মানি ফর বাংলাদেশ, টু অ্যাকচুয়ালি আমাদের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারটা আছে সেগুলোকে অ্যাজাইল মডেলে কনভার্ট করার জন্য,
এবং একটা মিনিস্ট্রি করতে গেলে মেবি উই হ্যাভ টু ডু একটা সেপারেট বডি তৈরি করে ওই একটা ইন্টার মিনিস্ট্রিয়াল টাস্ক ফোর্স তৈরি করে একটা স্কিলস মিনিস্ট্রি অ্যাক্ট করে মেবি একটা মিনিস্ট্রি ফর্ম করা যাবে এবং একটা 50-60 একরের জায়গা, ইভেন উই হ্যাভ অ্যাকচুয়ালি মার্কড 1 or 2 প্লেসেস, সেখানে একটা স্কিলস ডেভেলপমেন্ট জোন করা খুব কঠিন কিছু না। And then we hope that a agile model at the same time skills ministry আর হচ্ছে যে এই ধরনের এক বা একাধিক স্কিলস ডেভেলপমেন্ট জোন, ইট ক্যান ট্রান্সফর্ম বাংলাদেশের স্কিলস ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ। Thank you, Zia Hassan, for your wonderful presentation. I think it resonated with a lot of us who works in this sector and as frustrated as you are. But I think when there's frustration, we also have opportunities to work with, right? Okay, so now we have a panel. প্যানেলে আসার জন্য আমার মনে হয় এখানে চেয়ার দিতে হবে এবং ডক্টর শফিকুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রেইন, মাহতাবুদ্দিন আহমেদ, ফাউন্ডার বিল্ড নেশন, মাহমুদা হাবিব আপা, বিএনপি মিডিয়া সেল অ্যান্ড কৃষক দল, অ্যান্ড ব্রেইনের ইঞ্জিনিয়ার সুবাইল বিন আলম। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। একটু চেয়ার দিয়ে আমাদেরকে এখানে হেল্প করতে হবে। জি, আমার মনে হয় যে খুব ভালো হবে যদি আমরা 2 মিনিট করে প্রত্যেকেই স্কিলস এবং এমপ্লয়মেন্টের বিষয়টা নিয়ে একটু কথা বলি এবং তারপর কিছু কোয়েশ্চেন আমরা করব another 2 মিনিটসে। তো আমার মনে হয় যে আপনাদের পয়েন্ট অফ ভিউটা যদি প্রথমেই আমরা শুনি, তো উই ক্যান স্টার্ট উইথ মাহতাব ভাই, প্লিজ, ওভার টু ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ফাহিমে যে একটা আনফেয়ার রিকোয়েস্ট করছে, এই আনফেয়ার রিকোয়েস্টটা মানা যাবে না, কারণ সে নিজে দেরি করছে, অন্যরাও দেরি করছে, সময় বেশি নিছে, সো আমরাও একটু সময় বেশি নেব, কারণ অনেক কিছু বলার আছে এখানে। ওকে, টু স্টার্ট উইথ, আই থিঙ্ক একটা জিনিস প্রথমে বলা হয়েছিল যে আমাদের সেশনের শুরুর দিকে, আমরা আজকে যারা এখানে বসে আছি, উই আর নট দ্য টার্গেট গ্রুপ। And আমি মনে করি দ্যাটস a fundamental mistake. Actually, we are the target group. Because if we are the policy maker, we are the people who next generation. আমি গতকালকে একটা ডিসিসি একটা যে ফোরামে এই কথাটা বলেছি। কেন বলছি? আমাদের কিন্তু একটা মানে আজকে কিন্তু আমি যদি সামারিটা নেই, একটা কথা বের হয়ে আসছে, সেটা হচ্ছে স্কিল, ভোকেশনাল ট্রেনিং। এই ভোকেশনাল ট্রেনিংয়ে বাংলাদেশে একটা কালচারাল একটা বড় ইস্যু আছে, যে জিনিসটা আমরা সহজে কথা বলি না, আজকেও এখন পর্যন্ত কোনো কথা বলা হয় না। কী কালচারাল ইস্যুটা? আমি ভাই চৌধুরী বংশের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে, আমার ছেলে কেমনে কার্পেন্টার হবে, আমার ছেলে কিভাবে মিস্ত্রি হবে। দিস ইজ এ ভেরি কালচারাল ইস্যু উই আর হ্যাভিং। এই যে কালচারাল জিনিসটা কে ভাঙবে? এটা কিন্তু জেনজি ভাঙবে না, এটা হচ্ছে আমরা বাবা মারা যারা আছে, আমাদের ছেলেমেয়েরা যারা আছে, ওদেরকে আমাদেরকে আগে বুঝাইতে হবে যে এই ধরনের চিন্তা ভাবনার থেকে উঠে আসতে হবে। এটা আমি কেন বলছি? এক নম্বর জিনিস হচ্ছে, আমরা যদি ডেভেলপ কান্ট্রিগুলোতে যাই, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ভোকেশনাল ট্রেনিং দিয়ে, আর একমাত্র সাধারণত 1.5 বছরের ট্রেনিং হয়, সাম কেসে ইট কুড বি 3 বছরের। সেখানে জব আপনি ট্রিপলি পাস করে যে আপনি জব পাবেন, সেটা ধরেন 60,000 পার অ্যানাম পাবেন। আর আপনি যদি ভোকেশনাল ট্রেনার হন এবং ভালো এক্সপার্টিস ডেভেলপ করতে পারেন, ইউ ক্যান আর্ন 3 times মোর দ্যান দ্যাট। সো দ্যাট কাইন্ড অফ স্যালারি ইউ ক্যান আর্ন হ্যাভিং দ্য রাইট কাইন্ড অফ স্কিল। কিন্তু আমরা আমাদের সাইকোলজিক্যাল ব্যারিয়ারের জন্য এখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করে রেখেছি। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইস্যু আই উড লাইক টু হাইলাইট। সেকেন্ড ইস্যু, যেটা আমাদের জিয়া সাহেবও বললেন, ডিসইন্টিগ্রেটেড স্কিল ম্যানেজমেন্ট। অথবা এখানে 4-5টা অথরিটি আছে, আমিও এনএসডি এর কাছে মাঝে মধ্যে যাই, দে গেট লস্ট, হু ইজ রেসপন্সিবল ফর হোয়াট। সো ওই রিকমেন্ডেশন যেটা উনি করেছেন, উই হ্যাভ টু হ্যাভ ওয়ান বডি, এটা আমাদের ঠিক করতে হবে। আরেকটা আমি এক্সাম্পল নিয়ে আসতে চাই বিফোর আই টেক মাই 2 minutes। আমাদের কিন্তু আরেকটু আমাদের বাংলাদেশে বাইরে ডেটা চেক করতে হবে। সেটা কীরকম? আই ওয়াজ কম্পেয়ারিং উইথ ফিলিপিন। ইফ ইউ গো টু ফিলিপিন অনলি সেন্ড অ্যারাউন্ড 2.1 million পিপুল আউটসাইড, না 2,10,000। বাংলাদেশ পাঠায় প্রায় 14-15 লাখ। বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটা আছে, লেটস অ্যাজিউম 15 লাখ পিপুল আমরা দেশের বাইরে আছে। বাংলাদেশ আর্ন করে $30 billion, অ্যান্ড গেস হোয়াট, ফিলিপিন কত আর্ন করে? 2 লক্ষ, 1/7 অফ বাংলাদেশ হোয়াট নাম্বার অফ পিপুল সেন্স, সেটা হচ্ছে 38 বিলিয়ন। আমার মনে এই জায়গাটাই আমাদের আইডেন্টিফাই করতে, উই অনলি সেন্ড আনস্কিল পিপুল, বাট উই হ্যাভ টু মুভ ইনটু সেন্ডিং
semi-skilled people. That's the advantage of Philippines, India, and Singapore. No, it's not Singapore, India and Philippines. আমার মনে হয় এই জায়গাটা যদি আমরা ফোকাস করতে পারি, আমার মনে হয় আমাদের যে রেমিটেন্স ইনফ্লো আসে, সেকেন্ড হাইয়েস্ট রেমিটেন্স আফটার গার্মেন্টস বিজনেস, দিস সেক্টর। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, আমরা 15 লক্ষকে যদি মাল্টিপল অফ 3 টাইমস করতে পারি উইথ বিট অফ আপস্কিলিং, আমার কিন্তু 30 বিলিয়ন হয়ে যেতে পারে, মোর দেন 100 বিলিয়ন অর সো। সো দিস ইজ ওয়ান এরিয়া উই মাস্ট ফোকাস। অ্যান্ড লাস্ট পয়েন্ট, যেটা আমাদের স্যারও কমপ্লেন করতেছেন, স্পেন্ডিং। আরেকটা যদি ফিলিপিনের মানে কত পার্সেন্ট কন্ট্রিবিউট করা হয় এডুকেশনের জিডিপিতে? 4%। বাংলাদেশে কত? 1.7%। ইন্ডিয়াতে 3.5%, ভিয়েতনামে 4%, 4.3%। আপনি বুঝতে পারতেছেন? সো আমরা কিন্তু মুখে বলতেছি এডুকেশন এডুকেশন, বাট দ্য লিস্ট উই স্পেন্ড ইন এডুকেশন। সো এই ব্যারিয়ারগুলো যদি আমরা না রিমুভ করতে পারি, আই ডোন্ট থিঙ্ক ফান্ডামেন্টাল উইল অ্যাচিভ হোয়াট উই ওয়ান্ট টু অ্যাচিভ। ধন্যবাদ। Thank you very much for inviting me in this wonderful summit, Economic Forum Summit. And my sincere apology, I'm not a specialist on economics or anything, but I'm a politician. So let me go to the title first. আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছি। আমরা যখন আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলি, আমরা টোটাল জনগোষ্ঠীর আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলি। আমরা সেই বাংলাদেশের নিয়ে কথা বলি যে বাংলাদেশে প্রাথমিকে মানে প্রাইমারিতে 16.5% ড্রপ আউট, সেকেন্ডারিতে 33% ড্রপ আউট। সো প্লিজ অ্যাড দ্য ম্যাথ। এই এতখানি অংশকে বাইরে রেখে বাকি যত ভালো প্ল্যানিংই করি না কেন, আপনি অলমোস্ট 40+ মানে 44-46%কে বাইরে রেখে আপনি কিভাবে চিন্তা করবেন যে আপনি আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে সলভ করবেন? অবশ্যই বিশ্ববিদ্যালয়দের নিজস্ব সমস্যা আছে, বড় ধরনের সমস্যা আছে। তার কারণ আমার পূর্ববর্তী বক্তা বললেন, GDP investment in human resource is investment in the country. আপনি যখনই দেখবেন জিডিপির অন্তত খুব বড় একটা অংশ হেলথ এবং এডুকেশনে আসা উচিত, অ্যাট দ্য সেম টাইম প্রোগ্রাম হতে হবে ইনক্লুসিভ। আমরা যখন এইটার সেকেন্ড পার্টে যাই টাইটেলের, সেটা হচ্ছে স্কিলড মাইগ্রেশন। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের সমাজের সেই শ্রেণীটা প্রবাসে যায়, যেটা কিছুক্ষণ আগে ট্যাবু নিয়ে কথা বলা হলো। আমাদের কোনো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট কিংবা কলেজ গ্র্যাজুয়েট কিন্তু প্রবাসে যাবে না, সে রাস্তা ঝাড়ু দেবে না, সে কোনো একটা স্কিল ডেভেলপ করে সে প্লাম্বার হতে চাইবে না, সে ওয়েল্ডার হতে চাইবে না। এই যে মাইন্ডসেট, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বাবা এটা শুনতেই পারেন না যে তার মাস্টার্স করা ছেলেটা প্লাম্বার কিংবা ওয়েল্ডার কিংবা কার্পেন্টার হবে, যদিও এইখানেই একটা খুব বড় ধরনের সলিউশন আছে। আপনি এতজন মাস্টার্স হোক না, আমরা জানি যে 6 to 18th month, সেখান থেকে 3 বছর পর্যন্ত, এরপর মানে 18 মান্থস থেকে 3 বছর, 5 থেকে 7 বছর, 3 ধরনের পরিকল্পনা, যেটা অলরেডি আমার মনে হয় সুযোগ হবে আমার বলার পরবর্তীতে। আমার দলের যে পরিকল্পনা, সেইটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রথম এবং প্রধান কথা আমাদের বা প্ল্যান, এনিথিং ইউ ডু ইউ মাস্ট স্টার্ট উইথ ইনক্লুডিং দোজ 46% আনএমপ্লয়েড পিপল, যারা একটা খুব স্ট্রং ড্রাইভিং ফোর্স। ইনাদের শুধু প্রবাসের দিকে ঠেলে দিলেও চলবে না, আবার তাদেরকে ভুলে যে বাকি গ্র্যাজুয়েট এবং মাস্টার্সদের নিয়ে কথা ভাবলেও চলবে না। কাজে আমার মনে হয় আলোচনাটা আর একটু ডাইভার্সিফাইড করা যায় কিনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। খুব মূল্যবান পয়েন্ট রেজ করেছেন আপা, যে আমরা যারা ড্রপ আউট তাদেরকে নিয়ে আসলে কি ধরনের কাজ করতে পারি এবং সবাই বিদেশমুখী হবে সেটাই বা আমরা চিন্তা করব কিনা। ডক্টর শফিকুর রহমান, your 2 minutes. Thank you, Tasmia. I want to talk first about AI. Everybody is talking about AI, and it's really frightening what's going on. AI, we all feared that it's going to be something like a superhuman intelligence or something, but it's not actually that. It's just like a predictive algorithm that can mimic human activities, and not activities human thought. And it's funny that it's not actually doing those what science fictions and other things told us to do, that is a robot killing robot or something. It's just like the soft skill, our language, our writing reports, writing software algorithm. These are the things that AI is doing very, very well. They're doing so well, like that they are even creating music. They're creating like movies, short movies. If you give prompts, they can make you short movie.
So, so people are fearing that a lot of the soft skill that have been talking about, like the lot of the soft skill that the education teaches us to do, just writing reports, writing a memo, or reading, even for HR people, screening through the applications. All these things can be easily done by AI. And then what happens? Even software, like we know that a lot of people go into IT, but not all of them are very good, like coders or computer programmers. So a lot of them do just very basic grunt work. All these grunt works will be done by AI. So there, people fear that there will be in future a very big skill gap. Those who are very good at software development, they can become a manager of AIs and they can go up into the organization. And those who are just with basic skill, they have no place to go. So we have to reorient our thinking. What's our education going to achieve? Just writing reports, reading reports, generating a memo, or even looking through applications or other things. These skills will be very redundant. Only maybe 10% or 5% of the previous requirement will be there. So we have to very much reoriented our educational focus. And I again repeat that both of my previous esteemed speakers told about the culture, and said the culture is the key. Unfortunately, we got a very bad cultural legacy. One thing is that we all heard the পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, our parents focused on education. They even don't like to let us play or go outside. But we know that that's not the thing that's going to bear, because just focusing on this education is not getting nowhere. And we have to develop a culture of doing jobs and earning income. Like you all hear of like Warren Buffett, how he proudly says that how he first earned his first money as a 12-year-old kid or something like that, doing a very low skill job. And this is not an exception. This is, if you live in the West, you see it's a very common. My kids, they grew up they did their schoolings in USA, and like they started volunteering early in school, and they did gardening and started earning money, doing even sorting out garbage. These are the things. So we have to teach our kids that doing jobs and earning money is a glorious thing. Anything that you do, if you can earn money, then it means that you are proving your worth. And that means that I'm not saying that they do like what we fear, that could go into politics and do chandabaji and other thing. No, that's not the way. Doing honest days of work and is a glorious thing, and earning money. We have to change our culture. That's, I think, very, very important, because that's the thing that AI cannot replace. Thank you, Shafiq bhai. Next, Subail Bil Aram from Brain. থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে হচ্ছে আমি কয়েকটা জিনিসের আমি অন্য দিক থেকে আসি। আমরা আসলে যেটা এডুকেশনটা ধরি, সেই এডুকেশনে আমরা যেটা এখন দেখি, আমাদের বাংলাদেশে বলা হচ্ছে 26 লাখ হচ্ছে বেকার। সো রাইট নাও অ্যাকচুয়ালি যদি আমি আইএলওর সংজ্ঞাতে যাই, তাহলে কিন্তু এই সংখ্যাটা 66 লাখ হয়ে যায়। আমরা এখানে হচ্ছে আসলে মানে ডিসএগ্রি করে যাচ্ছি যে আমাদের বেকার আসলে বেশি না কম। আমরা প্রায় 40 লাখ বেকারকে হচ্ছে নাই করে দিচ্ছি কাগজে কলমে। এটা হচ্ছে আমাদের প্রথম সমস্যা। আমার ফার্স্টে তো হচ্ছে আমার প্রবলেমটা আইডেন্টিফাই করতে হবে, দেন সলিউশনে যেতে হবে। সো সেকেন্ড পয়েন্ট যদি আসি, যে আমাদের যদি মনে করে যে হ্যাঁ আমরা আসলে বেকারত্ব সমস্যা সলভ করতে পারবো কি পারবো না, অ্যাকচুয়ালি আমাদের হাতে অপশন আছে। আমাদের হাতে গভর্নমেন্টে হচ্ছে অলরেডি 5 লাখের উপরে হচ্ছে এমপ্লয়মেন্ট ফ্রি আছে, পোস্ট ভ্যাকেন্ট। সো আমরা ওইখানে দিতে পারি। সেকেন্ড যেটা আসতেছে, যে আমাদের বাংলাদেশে হচ্ছে আনঅথরাইজড ফরেনার্স আছে, তারা হচ্ছে প্রায় অ্যারাউন্ড 3 লাখ, অ্যান্ড হচ্ছে এটা একটা আছে। আমরা স্কিল গ্যাপ নিয়ে কথা বলতেছি। আমাদের স্কিল গ্যাপে হচ্ছে আমাদের ওইখানে প্রায় 11 লাখের উপরে হচ্ছে আমার ফরেনার্স আছে, যেটা আসলে হচ্ছে আমরা স্কিল ডেভেলপ করতে পারতেছি না দেখে অন্য দেশকে দিয়ে যাচ্ছি। সো এখানে হচ্ছে একটা আমার ভ্যাকেন্ট পজিশন আছে। সো তারপর হচ্ছে আমরা প্রতি বছর, যে মাহতাব ভাই বলছেন 15 লাখ, দিস ইজ আমি দেখেছি 12 লাখ বা 13 লাখের মতন হচ্ছে প্রতি বছর বিদেশে যাচ্ছে। সো এটা ছাড়া যেটা থাকছে, যে আমরা যখন বিদেশে পাঠাচ্ছি, মানে আমরা নিজে এখানে আমরা প্রত্যেকে ভুক্তভোগী। আমরা যখন বিদেশে যাই, এয়ারপোর্টে দাঁড়ায় থাকি, এসে বলে কি স্যার আমরা এটা লিখতে পারতেছি না, এটা কি করব। হ্যাঁ, দিস ইজ একজন বিদেশে যাচ্ছে, সে জানে না সে কিভাবে কমিউনিকেট করতে হবে, আমরা তাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছি। সো এবং সে ওখানে যে আসলে মানে যে মানি আর্ন করতেছে তার 30-40% সে আসলে দিয়ে আসতেছে। সো আমাদের কিন্তু ওইখানে রেমিটেন্স কমে যাচ্ছে।
সো এখানে একটা বিষয় আছে। তারপর আমরা অনেক দিন ধরে বলতেছি যে আমাদের গভর্নমেন্ট অ্যান্ড হচ্ছে ভোকেশনাল এগুলার সিলেবাস একেবারেই আপডেটেড না। আমরা বিশ্ব চলে গেছে এআই লেভেলে, ভাইয়া যেটা বললেন, আমাদের ওরা এখনো হচ্ছে মাইক্রো প্রসেসর বেসড পড়াশোনা করি। সো আমরা যদি আমি এখনই না জানি, আমি আসলে ফিউচারের জন্য রেডি হব কিভাবে? সিলেবাস হ্যাজ টু বি ডেভেলপড হচ্ছে 5 ইয়ার্স বিয়ন্ড, আর আমরা আছে 10 ইয়ার্স পাস্ট এই সিচুয়েশনে। সো এই জায়গাটা অ্যাকচুয়ালি ধরা হচ্ছে না। আমরা ভার্সিটিতে কথা বললেও তারা শোনে না, এবং আমরা যদি ভোকেশনাল বা হচ্ছে যদি যে আমরা ইয়ের কথা বলি, যেটা আমাদের ডিপ্লোমা বা অন্যরা, দে আর অ্যাকচুয়ালি মোর ফোকাসড অন জব উইদাউট ডেভেলপিং দেয়ার ক্যালিবার। সো আমরা যখন এখানে আমরা প্রাইভেট সেক্টরের হচ্ছে 2 জন আছি, আমরা ইন্টারভিউ নিতে গেলে আসলে টের পাই যে আসলে হচ্ছে কতটা কষ্ট হচ্ছে ইন্টারভিউ নিতে। সো এবং ইনফ্যাক্ট আজ থেকে আমরা 5 থেকে 10 বছর আগে আমরা যখন গভর্নমেন্ট অফিসিয়ালস দেখতাম, তাদের ক্যালিবার এখনকার ক্যালিবারের মধ্যে পার্থক্য আসলে চোখে পড়ে। সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের এখন অ্যাড্রেস করতে হবে, এছাড়া আর উপায় নেই। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। অনেক সুন্দর 2 মিনিটের যেই কথা সেটা আসলে সারাদিন বলা যাবে। কিন্তু আমি যদি আর একটা কোয়েশ্চেন আসলে সবাইকে করতে পারি, সময় স্বল্পতার অভাব, যেহেতু সময় স্বল্পতা রয়েছে। মাহতাব ভাইয়ের কাছে আসি। ইউ টকড অ্যাবাউট কালচার অ্যান্ড পারসেপশন। আই থিংক ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইনিশিয়ালি সব জায়গা থেকেই এটা একটা চ্যালেঞ্জ, বাট একটু যদি অ্যাড করি যে আপনি যেই কালচার এবং পারসেপশনের কথাটা বলছেন, এখানে আপনি আমরা ওয়েমেন বা মেয়েদের চাকরির পারসেপশনও কিন্তু আবার সেটা থেকে এক লেয়ার বেশি। হ্যাঁ, তো একটু যদি বলেন যে ইন ইয়োর ক্যারিয়ার বা ইন ইয়োর প্রফেশনাল লাইফ এই এই যে ইস্যুস অফ চ্যালেঞ্জেস অফ কালচার রিলেটিং টু পারসেপশন অ্যান্ড অলসো পারসেপশন অফ what women will do and how they will come to this workspace, যারা আনএমপ্লয়েড মেয়েরা আছেন, গ্র্যাজুয়েট করছেন, কাজে আসছেন না, তাদের ব্যাপারে যদি আপনি আপনার পয়েন্ট অফ ভিউ থেকে বলেন। থ্যাংক ইউ। আমার উত্তরটা হবে, আই ডোন্ট ওয়ান্ট টু ডিফারেন্সিয়েট টু মাচ। উইমেনদের ক্ষেত্রে যেটা ফান্ডামেন্টাল যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে ওনাদের কালচারের ব্যারিয়ারটা আমাদের দেশে আরেকটু বেশি। আমরা যদি ম্যাগনিটিউড অফ, আমি যদি অ্যাভারেজ কালচার প্রবলেম যদি 7 বলি, মেয়েদের ক্ষেত্রে হয়তো এটা 9 হবে। তো ওই জিনিসটা আমি রিকগনাইজ করতে চাই, দ্যাট ইজ ডেফিনেটলি দেয়ার, বাট গ্র্যাজুয়ালি ইউ আর কামিং আউট অফ ইট অ্যাজ এ নেশন। আমি বলবো ওই জায়গায় আমরা অনেক উন্নতি করেছি, সব জায়গায় যে আমরা খারাপ করছি সেটা না। বাট এই যে চাকরি পাওয়ার ক্ষেত্রে আই ওয়ান্ট টু ব্রিং এ রেফারেন্স টু ওয়ান অফ দ্য রিসেন্ট ম্যাসিভ স্টাডিজ ডান বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এটা ফেব্রুয়ারি 2025 সালে একটা স্টাডি করা হয়েছিল। আমার মনে ওখান থেকে আমরা অনেক ইনসাইট পেতে পারি। ওখানে যেটা বলা হয়েছে ভেরি ক্লিয়ারলি, বাই 2030 90 মিলিয়ন জব উইল বি ডিসপ্লেসড। 90 মিলিয়ন, 9 কোটি। অ্যান্ড আমাদের ভাই যে একটু আগে বললেন যে এআইয়ের কথা, ওটা এআই ফ্যাক্টরটা ওখানে খুব বেশিভাবে কনসিডার করা হয়েছে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে 178 মিলিয়ন নিউ জব উইল বি ক্রিয়েটেড। আমরা খালি এআইয়ের ইম্প্যাক্টটা চিন্তা করতেছি, বাট আমরা চিন্তা করতেছি না হাউ মাচ অপরচুনিটি ইজ গোয়িং টু ক্রিয়েট। এবং তা মানে কি, আমার নেট 78 মিলিয়ন নিউ জব আমাদের আসবে 2030 সালের মধ্যে। নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ডু উই নিড টু ডু। এখানে কিন্তু ফিউচার অফ জব বলে এটা আর্টিকেলটার নাম ছিল বা স্টাডিটার নাম। আমাদের কিন্তু এই যে ট্রানজিশন, আমাদের ওই স্কিলগুলো অ্যাচিভ করতে হবে। এগুলো কি স্কিল? গ্রিন স্কিল, ব্লু ইকোনমি স্কিল, এআই স্কিল, টেকনোলজি স্কিল, ভোকেশনাল ট্রেনিং, এগুলো সবগুলো আসতেছে। এই জিনিসগুলো যদি আমরা এখনই না ওয়ার্ক করা শুরু করি, উইল বি ইন বিগ ট্রাবল। অ্যান্ড আই ওয়ান্ট টু গিভ এন এক্সাম্পল, এটা ছেলে মেয়ে সবার জন্য এটা প্রযোজ্য। গ্লোবাল ডেভেলপ কান্ট্রিগুলোতে কিন্তু আনএমপ্লয়মেন্ট অলরেডি বেড়ে গেছে। আমি যদি এক একটা দেশের কথা বলি, ইউএস এর কথা বলি, অস্ট্রেলিয়ার কথা বলি, অ্যাটলিস্ট মিনিমাম 50 বেসিস পয়েন্ট আনএমপ্লয়মেন্ট ইনক্রিজড অনলি ওভার 1 ইয়ার। এটা কাউন্টে কি বড় ফ্যাক্টর হচ্ছে এআই, এবং ফিউ প্রফেশন অলরেডি গট ব্যাডলি ইম্প্যাক্টেড। এক নম্বর হচ্ছে আইটি কোম্পানি। মোস্ট অফ দ্য বিগ আইটি কোম্পানিজ হ্যাভ স্টার্টেড রিডান্ডেন্টিং পিপল ইন বিগ ওয়ে। বাংলাদেশে এই ইম্প্যাক্ট আমি এখনো দেখি নাই। আরেকটা হচ্ছে কনসালটেন্সি বিজনেস। কনসালটেন্সি বিজনেস হ্যাজ স্টপ রিক্রুটিং ম্যানেজমেন্ট ট্রেনিংস অ্যান্ড অল দিস। দেয়ার মিড লেভেলে যা আছে ওখান থেকে আবার লোক ছাঁটাই করা শুরু করছে। আরেকটা হচ্ছে অ্যাকাউন্টিং প্রফেশন। এটা চার্টার্ড অ্যাকাউন্টিং বলি, কস্ট অ্যাকাউন্টিং বলি, অল অফ আস আর সাফারিং বিকজ লট অফ থিংস এআই ক্যান ডু। এই যে এটা হচ্ছে গ্লোবাল ট্রেন্ড শুরু হয়ে গেছে, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে আওয়ার এন্টারপ্রেনিয়ার্স, আওয়ার কোম্পানি পিপল ডাজন্ট ইভেন নো হাউ টু গো অ্যাবাউট এআই। আমরা এআই নিয়ে কথা বলছি, ইটস এ ব্লেসিংস ইন এ ডিসগাইজ। কেন ব্লেসিংস ইন এ ডিসগাইজ?
সিন্স উই ডোন্ট নো উই আর নট ডুইং মাচ অ্যাবাউট এআই, যার ফলে আমাদের একটা উইন্ডো অফ অপরচুনিটি আছে 2 ইয়ার্সের মতো। সো আমরা এই সময়টার মধ্যে যদি আমরা এই এআইটা অ্যাডাপ্ট করে অ্যাট দ্য সেম টাইম আপস্কিলিং কাজটা না করি, অ্যাজ এ নেশন উইল বি ইন বিগ ট্রাবল, বিকজ ওইটা হবে একটা সুনামি, ওই সুনামি ফেস করার মতো আমরা ক্যাপাসিটি বিল্ড আপ করতেছি না। সো আমি বলবো এটাকে ছেলে মেয়ে না, আমাদের দুইটা জেন্ডারই উইল বি ইম্প্যাক্টেড বাই দ্যাট। বাট মেয়েদের কথা আমি যদি একটা কথা বলি, I always encourage the participation of women in all these activities because we are talking about creativity and innovation. Without gender diversity, we cannot drive innovation and creativity in an economy. So from that perspective, they will always have a special place and a special opportunity in this journey. Thank you. থ্যাংক ইউ, গ্রেট পয়েন্টস। হাবিবা আপা, আপনার কাছে যদি আসি, যেহেতু আপনি ইউর পার্ট অফ দ্য লিডিং পলিটিক্যাল পার্টি, এই আপনার যে পয়েন্টটা আপনি রেজ করেছেন যে হিউজ পোর্শন অফ ড্রপ আউটস, তাদেরকে নিয়ে কথা, এবং পরবর্তীতে এই যে এই আলোচনা এআই জব নিয়ে যাবে বা আমরা কিভাবে ছেলেমেয়েদেরকে এই বিষয়ে ট্রেন করব, তো আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যে এই যে যাদের কথা আপনি প্রথমেই বললেন, তাদেরকে নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি, বা কিভাবে তাহলে আমরা তাদেরকে ওই ল্যাডারে তুলতে পারবো যেখান থেকে তারা আসলে তাদের কর্মের জায়গাটাকে বেছে নিতে পারবে? থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমি একটু আসলে আনএমপ্লয়মেন্টের আরেকটা বিষয় নিয়ে বলে আসি। সুবাইল যেটা বললেন সেটা হচ্ছে যে সংখ্যা, লেট আস বি প্র্যাকটিক্যাল। বাংলাদেশে 27-28 লাখের কোনো বেকার নাই। আইএলও সংজ্ঞা অনুযায়ী সাপ্তাহিক 1 ঘন্টা কাজ করলে তাকে আর বেকার বলা হয় না। আসলে আমি জানতে চাই, সাপ্তাহিক 1 ঘন্টা কাজ করে কোন পরিবারটা জীবন নির্বাহ করতে পারে? ইজ ইট পসিবল? আপনি এইভাবে হিসাব করলে এই নাম্বারটা 2.5 থেকে 3 কোটি। প্লিজ লেট আস ওপেন আওয়ার আইজ। আইএলওর সংজ্ঞা দিয়ে তো চলার দরকার নাই। উই নিড টু অ্যাড্রেস দ্য ডিফিকাল্টিজ উই আর হ্যাভিং রাইট নাও। এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে আপনি যখন সমস্যা শনাক্ত করতে পারবেন, সেটা আসলে 50% অফ দ্য সলিউশন অ্যাজ ওয়েল। তো এইখানে আমি যেটা এর আগে বলেছি, যেই জনগোষ্ঠী পিছিয়ে, মানে যারা পিছিয়ে পড়ছেন কিংবা যারা ড্রপড আউট, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি প্রোগ্রামগুলোর ধরন হতে হবে ভিন্ন। কিছুক্ষণ আগে আমাদের ওপেন ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর বলে গেলেন যে পড়াশোনা আসলে কিংবা প্রশিক্ষণ কিংবা আয়যোগ্য একজন মানুষকে করে তোলা, নিজে স্বাবলম্বী হওয়াটা কিন্তু সবসময় আপনার মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে মধ্যে যারা ছিটকে গেছেন তাদেরকে আর ফিরিয়ে আনার সুযোগ না থাকায় তাদেরকে কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। যখন আমরা ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং নিয়ে কথা বলি, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল, তখন এইটাকে আপনাকে বিস্তৃত করতে হবে। সবচেয়ে বড় কথা, দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, আগেই আপনাকে যেটা বললাম, যে বিনিয়োগ হচ্ছে মানব সম্পদে এবং সেটা প্রধানত স্বাস্থ্যে এবং শিক্ষায়। এই শিক্ষাটা কিন্তু সব কিছুই এটা মানে আওতাভুক্ত। এই যে পিছিয়ে পড়া অলমোস্ট 47-48% জনগোষ্ঠী, তাদের জন্য বিশেষভাবে ট্রেনিং প্রোগ্রাম। কিছুক্ষণ আগে জিয়া হাসান একটা দুঃখজনক কথা বললেন যে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেই অনুযায়ী আমরা ট্রেনিং দিই না। আমাদের ওয়ার্ল্ড ম্যাপিং থাকতে হবে। বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে, এআই নিয়ে যখন কথা বলি, এআই নিয়ে তো ভয় পাওয়ার কিছু নাই। ইটস জাস্ট অ্যানাদার টুল টু অ্যাডাপ্ট দ্য আপকামিং সোসাইটি অ্যান্ড দ্য সায়েন্স। এআই ক্যানট টেক আউট ইউর জব। এইটা খুব রিয়েলিটি, যে আমাদের কোনো একটা সময় বা এখনই যদি আমরা প্রপারলি ভাবতে পারি, মনে রাখতে হবে আমাদের এত হিউজ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যারা বসে আছে, তাদেরকে খুব সহজেই এই জায়গাটায় আমরা কিন্তু মানে চ্যানেলাইজ করতে পারি। এআই এমন একটা টুল হতে যাচ্ছে যেটা সত্যিকার অর্থে আমাদের বাচ্চারা যারা বেড়ে উঠছে, এমনকি গ্রামেও। আমি রাজনীতি করি, আপনাকে আমি একটা জিনিস বলি, আমার একটা ছোট্ট অভিজ্ঞতা। আমার একটা ভিডিও, খুব ছোট একটা ছেলে 8 বছর বয়সে এআই দিয়ে রেডি করে দিয়েছে, এডিট করে দিয়েছে, অ্যান্ড আই গট শকড। মানে আমার এখানে, যেখানে এআই আমার জন্য একটা আতঙ্কের কথা, সেখানে আমার গ্রামের একটা 8 বছরের বাচ্চা, হি ইজ ইউজিং দ্য এডিটিং অ্যাপ। কারণ ইট ইজ নো মোর কি বলে, এটা গ্লোবাল ভিলেজ। উই আর নাও লিভিং ইন এ গ্লোবাল ভিলেজ। আপনার হাতের ফোনটা আপনাকে অ্যালাউ করে টু অ্যাক্সেস, আপনি বোঝেন বা না বোঝেন। এই যে ঝরে পড়া জনগোষ্ঠীকে ফিরিয়ে আনার জন্য মানে আপনার অ্যাক্টিভেট যে প্রোগ্রাম, এইটা ডাইভার্সিফাইড শুধু না, এটা আসলে
আপনার সময়ের চাহিদা অনুযায়ী। এখন আপনার যেইটা প্রয়োজন বিশ্বে, আর আপনি শিখাচ্ছেন কম্পিউটারে কম্পোজ করা, সে আর কোথাওই টিকবে না। এখন আপনি যখন ফোনে বলে দিলে টাইপ হয়ে যায়, তখন তো আপনি কেন টাইপরাইটার তো মানে টাইপিস্ট তৈরি করবেন? এই জায়গাটায় একটা ব্যাপক পরিকল্পনা আমাদের আছে, যেহেতু আপনার সময় খুবই কম, আমি সেখানে যেতে চাইছি না। কিন্তু নারীদের প্রশ্নে আরেকটা কথা বলি, এই যেটা মাহতাব ভাই বলছিলেন, বেসিক্যালি উই ডোন্ট নিড স্পেশাল প্লেস, we just need the place we do have as a human being by our birthright. কাজে ওইটুক পেলেই যথেষ্ট, প্রথমত। দ্বিতীয়ত, এই যে টোটাল বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, শিক্ষা বলুন, আনএমপ্লয়মেন্ট বলুন, সবচেয়ে আগে নারীরাই বেরিয়ে এসেছে, এনজিওর মাধ্যমে বলুন। আর এটা এককভাবে জিয়া হাসান ভাইয়ের যে প্রেজেন্টেশন, সেখানে সাথে আমি একটু দ্বিমত করছি, যে এককভাবে আপনি আরেকটা মিনিস্ট্রি করতে পারেন, আবার একটা, আমাদের তো অলরেডি মাথা মোটা প্রশাসন, মানে সত্যিকার অর্থে এদের সমন্বয় করতে পারাটা হচ্ছে আপনার মূল মানে সক্ষমতা বাড়িয়ে তোলা। এবং এইখানে হয়তো একটা বডির কথা ভাবা যেতে পারে, যেটা আমরা সিরিয়াসলি ভাবছি, যে এটাতে কিন্তু এনজিওকে থাকতে হবে, এটাতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থাকতে হবে, এটাতে আমাদের বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশে বেসরকারি খাত হচ্ছে আমাদের লাইফ লাইন। যে যাই বলুক, ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড বলেন বা এখনও পর্যন্ত আমরা টিকে আছি, সরকাররা সবসময় ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, বাট প্রাইভেট সেক্টর যেভাবে থেকেছে সেটা মানে অবিশ্বাস্য। যাই হোক, ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা শফিক ভাই আর সাবেল ভাইয়ের কাছে আসবো। সুবেল, রাইট, সরি। তার আগে আমাকে বলা হয়েছে কিছু, যেহেতু সময়ে অভাব আছে, আমরা প্রশ্ন নিতে চাচ্ছি, একটা কি দুটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। ভাই আপনার নাম বলে একটু প্রশ্ন করবেন। ধন্যবাদ। আমি হুমায়ুন কবির, আমি ব্রেইনের মেম্বার, আমি ইকোনমিক রিসার্চার। আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলতে গেলে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে আমাদের জিডিপির 40% ইনফর্মাল সেক্টর, এবং এই ইনফর্মাল সেক্টর, এই 40% ইনফর্মাল সেক্টরে আমাদের টোটাল এমপ্লয়মেন্টের 85%, অ্যান্ড ফর্মাল সেক্টরে আমাদের এমপ্লয়মেন্ট শুধু 15%, তার ভিতরে 5% সরকারি, 10% হচ্ছে যে বেসরকারি খাতে। তো এই যে আরেকটা পয়েন্ট হচ্ছে যে আমাদের বিগ ম্যানুফ্যাকচারিং খাতে আমাদের টোটাল ব্যাংক ক্রেডিটের 40% যাচ্ছে, কিন্তু ওই বিগ ম্যানুফ্যাকচারিং খাতে এমপ্লয়মেন্ট হচ্ছে মাত্র 10%। আর বেশি এমপ্লয়মেন্ট হচ্ছে এগ্রিকালচারাল খাতে, এসএমই খাতে, সার্ভিস সেক্টরে, অথচ সেগুলো ব্যাংক ক্রেডিট ঠিকমতো পাচ্ছে না। যার ফলে এই সেক্টরে এমপ্লয়মেন্ট বেশি হবার ফলেও ব্যাংক ক্রেডিট কম, যার ফলে এখানে এমপ্লয়মেন্টের সুযোগটাও কম সৃষ্টি হচ্ছে, আর যেখানে বেশি ব্যাংক ক্রেডিট সেখানে এমপ্লয়মেন্ট হচ্ছে না। সো আমার প্রশ্ন হচ্ছে যে এমপ্লয়মেন্ট যেখানে বেশি জেনারেট হচ্ছে, ব্যাংক ক্রেডিটটা যাতে সেই সেক্টরে বেশি দেয়া হয়, এই দিকে আমাদের ফোকাস করা দরকার, যাতে বড় বড় অলিগার গ্রুপ তৈরি হয়ে তারা হচ্ছে ইনভেস্ট না করে টাকা পাচার করছে, এতে জবলেস গ্রোথ হচ্ছে আমাদের। সো এই জবলেস গ্রোথ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ধন্যবাদ। প্রশ্ন করবেন, প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আপনি নাম বলে প্রশ্নটা করেন। আমার আমার নাম জেবা তাসনিয়া। So, আমি একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা আছেন সবাই মানব পাচার নিয়ে কথা বলে, শিশু পাচার নিয়ে কথা বলে, অর্থ পাচার নিয়ে কথা বলে, তারা কেন মেধা পাচার নিয়ে কথা বলে না? দুটা প্রশ্ন নেওয়ার কথা ছিল, আমি খুবই দুঃখিত। আপনারা পরবর্তীতে আমাদের যারা স্পিকার আছে তাদের সাথে আলাপ করে নেবেন। তো প্রশ্ন কে নেবেন? মাহতাব ভাই, আপা ভাইদের প্রশ্ন আমি ভেবেছিলাম আপা নিবে, বাট আপা নিতে চাচ্ছে না, সেই জন্য আমি আচ্ছা না, আমি বলবো, এটা নিয়ে আমি একটা লেখা লিখেছিলাম, এটা নিয়ে একটা লেখা লিখেছিলাম, মেধা পাচার হচ্ছে, ব্রেন ড্রেন হচ্ছে, এটা নিয়ে লেখা হচ্ছে না সেটা ঠিক না, লেখাও হচ্ছে, কাজও হচ্ছে। এবং দুঃখজনক যে জিনিসটা হচ্ছে, বাংলাদেশে মেধা পাচারের আমাদের 3 ধরনের মেধা পাচার হয়। একটা মেধা পাচার হয় এই যে আমরা আনস্কিল লেভেলকে দেশে বাইরে পাঠাচ্ছি, বাট দ্য বেস্ট পার্ট অফ দিস মেধা পাচার, তারা কিন্তু আবার দেশে টাকা পাঠাচ্ছে। বাট আমাদের ছেলেমেয়েরা যেগুলো মেধা পাচার হচ্ছে, এটা কিন্তু ভ্যালু ডিস্ট্রাক্টিং। কিভাবে ভ্যালু ডিস্ট্রাক্টিং? আমার ছেলেমেয়েরা যাচ্ছে দেশে বাইরে, যাচ্ছে গিয়ে ওরা কিন্তু ওখানে সেটেল করার চেষ্টা করে, যখন আমরা মারা যাব, নেক্সট জেনারেশন আসবে, ওরা আমাদের যে সম্পত্তি যেগুলো আছে ওগুলো বিক্রি করে দিয়ে টাকাগুলো দেশে বাড়ি নিয়ে যাচ্ছে। সো ইনস্টিটিউট অফ কন্ট্রিবিউটিং টু আওয়ার ইকোনমি, দে আর কন্ট্রিবিউটিং টু সামওয়ান এলসেস ইকোনমি। সো এই ধরনের কিন্তু একটা মেধা পাচারের ইমপ্লিকেশনস আমরা কাজ করেছি, এবং আমি এটা আমার লেখাতেও এনেছি। সো ইট ইজ এনি কাইন্ড অফ মেধা পাচার ইজ ব্যাড। হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো যে ইউরোপে যদি দেখেন, জাপানে দেখেন, কোরিয়াতে দেখেন, দের ইজ এ সিরিয়াস শর্টেজ অফ ওয়ার্কিং পিপল। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি ফর আস। আমি যেটা বললাম, আমি বলতেছি না আমার 9 কোটি বা 17 কোটি লোককে পাঠাইতে হবে,
12 লক্ষ বলছে, 12 লক্ষ পাঠাচ্ছি, আমি যদি 36 লক্ষ পাঠাতে পারি আগামী 5 বছরে, আমার কিন্তু ইকোনমিক প্রবলেম সলভ, 100 বিলিয়নের উপরে আমার রেভিনিউ আসবে। সো আমার মনে হয় রিয়েলিস্টিক্যালি আমাদের মেধা পাচারের জিনিসটা চিন্তা করতে হবে। সো আমি বলবো না উই সেন্ড অল আওয়ার পিপল টু অ্যাব্রড, বাট সাম পিপল উই ক্যান সেন্ড অ্যান্ড আর্ন লট অফ গুড রেভিনিউ। ধন্যবাদ। প্রথম প্রশ্নটির আচ্ছা, প্রথম আমি প্রশ্নটি একটু জি পারমিশন ছাড়া ইন্টারজেক্ট করব। কে আমি কথা মেধা বলছেন পাচার প্রশ্নটা একটু ইন্টারজেক্ট করতে চাই। আমি মাহতাব ভাইয়ের প্রথম জি অংশের বলেন সাথে দ্বিমত করার পরে মাহতাব ভাই পরে আবার এগ্রি করলেন। আই থিঙ্ক উই হ্যাভ এ সাপ্লাই সাইড ইস্যু। আমরা এনাফ মেধা তৈরি করছি না। আমাদের দেশের রাইট এট দিস মোমেন্ট ফাহিম ভাইয়ের ডেটাতেই দেখা যাচ্ছে সার্টেন নাম্বার ক্রোর্স অফ পিপল কমপ্লিট তাদের মেধা শক্তিটা আমরা তাদেরকে ডেভেলপ করে দিচ্ছি না। কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, কান্ট্রিজ লাইক ফিলিপাইন এই মেধা পাচার টাইপের চিন্তা করে না। মেধা পাচার বলে কোনো কিছু নাই। উই হ্যাভ পিপল যাদের মেধা তৈরি করছে না, ওদেরকে দেশে বসায় রাখতেছি, তারা নিজেদের কাছে তারা ছোট হচ্ছে, দেশের জন্য বোঝা হয়ে যাচ্ছে। আমাদের ব্যর্থতা ওদেরকে আমরা তৈরি করতে পারছি না। সো সামারাইজ, there is no concept of মেধা পাচার। আমরা মেধা তৈরি করতে পারছি না। আমরা ওইটা যদি তৈরি করতে পারি, ওরা বিদেশে যাবে, আসবে, কেউ পার্মানেন্ট মাইগ্রেশন হিসেবে রয়ে যাবে, কোনো সমস্যা নেই। থ্যাংক আপা ইউ জিয়া জি হাসান ভাই, থ্যাংক সেম ইউ কথাটি আমি বলতে গিয়েছিলাম, মেধা পাচার বলে কিছু নাই। কিছু আছে যেটা সিস্টেম লস, যেটা উনি বললেন যে বাইরের ইকোনমিতে কন্ট্রিবিউট সব বিশ্বের সব দেশ থেকেই ভিন্ন দেশে করা হয়। আমরা যেটা করছি এটা এক্সপ্লোর করছি না আমাদের এক্সিস্টিং মেধাটাকে। এবং আরেকটা জিনিস, মেধা এক্সপোর্ট আমরা এটাকে বরং বলতে পারি, যেটা এটা একটা বরং ইনভেস্টমেন্ট, যেটা ওই যে 100 বিলিয়নের প্রতিশ্রুতি দেয় কিংবা তার চেয়েও বেশি। ধন্যবাদ। শফিক এই ভাই এই জি মেধা আই ডোন্ট নো মেধা পাচারের এর কোনো কাছে ইংলিশ নিবেন আছে মাইকটা কিনা, জি তবে ব্রেন ড্রেন, হ্যাঁ, তবে ইটস নট এক্স্যাক্টলি ব্রেন, মানে এটা তো ট্যালেন্ট ডেভেলপমেন্ট। বা ট্যালেন্ট জেনারেট করা যায়, ট্যালেন্ট জেনারেট, হাউ ডু ইউ জেনারেট ট্যালেন্ট, এটা কিন্তু ফোকাস করতে হয়। একটা উই অল নো ডেভেলপমেন্ট সাইকোলজি থেকে একটা ট্যালেন্ট ইজ ডেভেলপস অ্যাট দ্য আর্লি এজ অফ কিডস। সুতরাং আমাদের এই প্রাথমিক শিক্ষা ক্লাস 1 to 5 এর এই এডুকেশনটা উই ডোন্ট টক অ্যাবাউট দ্যাট, বাট দ্যাটস দ্য মোস্ট ক্রিটিক্যাল এজ ফর এ নেশন। এই ওয়াই চায়না ডেভেলপড সো ওয়েল রাদার দেন ইন্ডিয়া, ওয়াই ইস্ট এশিয়ান কান্ট্রিজ ডিড সো মাচ বেটার, বিকজ এই সবগুলো কান্ট্রিতে স্টাডি, অমর্ত্য সেনের স্টাডি দেখা গেছে, বিকজ চায়না ফোকাসড অন স্কুল এডুকেশন, mass education, for that. On the other hand, India focused on IITs and other that. Of course, India has a big population, but this was a big factor that contributed, that's made the big difference in human capital between China and India. জি So we have to focus on our primary education and good nutrition for the kids. Then we will have enough talents to both serve us and both serve the world. জি থ্যাংক ইউ আমার মনে হয় যে যেহেতু সময় একেবারেই নেই ভাইয়ের লাস্ট একটা পয়েন্ট শুনে আমরা আসলে শেষ করব প্যানেল জি আমি অ্যাকচুয়ালি হচ্ছে বলতে চাই যে বাংলাদেশের শোনা যাচ্ছে, বাংলাদেশের হচ্ছে আপনি যদি চেক করে দেখেন আমাদের আইকিউ লেভেল হচ্ছে ওয়ার্ল্ডের লোয়েস্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি, হ্যাঁ, অ্যাজ পার দেওয়ার ডাটা, আমি ডাটা ধরে বলি যে আমরা হইতেছে ওয়ার্ল্ডের 123টা দেশের মধ্যে মানে 117তে। সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড দিস ইজ আমরা যদি বলি যে আমাদের হচ্ছে না, আমাদের এবিলিটি আছে, অনেক কথা আমরা বলি, কিন্তু আসলে আমাদের নিউট্রিশন লেভেল থেকে আমরা আসলে বিল্ড হচ্ছি না। সো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, নিউট্রিশন লেভেল থেকে আমরা বিল্ড হচ্ছি না, এটা হেলথ সেক্টরে পড়ে। সেকেন্ড সেক্টরটা আসছে আপনার যে আমার বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে। সো আমরা যখন হচ্ছে ইংলিশ মিডিয়ামের সাথে বাংলা মিডিয়ামের কম্পেয়ার করতে চাই, উইদিন কেজিতে সে হচ্ছে যে ডেভেলপড, বাংলা মিডিয়ামের কে হচ্ছে 7ও সে ডেভেলপমেন্ট আসতেছে না। দিস ইজ সিলেবাস। আমি জানি না আমাদের সিলেবাস নিয়ে এত এক্সপেরিমেন্ট কেন হয়। আমাদের হচ্ছে যদি মনে করতে হয় আমাদের ইংলিশ মিডিয়ামের অলরেডি ডেভেলপ সিলেবাস আছে, সেটাকে বাংলা ট্রান্সলেট করে দিয়ে দিই, ইকুয়াল হয়ে যাক সবার। কিন্তু জি এই জিনিসটা অ্যাকচুয়ালি কেউ দেখে না, আমরা থ্যাংক ইউ দুই সাইডে লস করতেছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, প্যানেলে যারা ছিলেন। যদিও আমরা খুবই সুন্দর আলোচনা করেছি, সময় অল্প ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের পেশেন্ট হিয়ারিং এর জন্য। ফ্রম কালচার টু এআই টু এডুকেশন সবকিছু নিয়েই কাজ করবার সুযোগ রয়েছে। থ্যাংক ইউ।